তাহলে আমরা আমাদের ক্লাস ওকে তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো লাস্ট ক্লাসে যা পড়াইছিলাম রিক্যাপের দরকার নাই, যেহেতু গতকালই ক্লাস হয়েছে। সুতরাং রিক্যাপের খুব একটা দরকার নাই, আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই এবং ক্লাসে কি কি পড়ছিলাম সেটা একটু আমরা একবার বলি। জাস্ট এটা ক্লাস আমরা ওই একবার একটু বলি। মাল্টিপ্লায়ার অর্ডার আর তাহলে আমরা হচ্ছে নর্মালি স্কয়ার এম। অর্ডার। হ্যাঁ, কি বলতেছো রাতুল? কিছু খাওয়া সবাইকে? মাল্টিপ্লায়ার মাল্টিপ্লায়ার অর্ডার আর স্কয়ার লো না, অর্ডার। না, 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 স্কোয়ার ল্যাডার বলে এই নামে পৃথিবীতে কোনো কিছু নাই। স্কোয়ার সরি, ল্যাডার স্কয়ার নামে লো এই নামে। মডুলেশন। হ্যাঁ, এই মডুলেশন। নামে আপনি যেটা বলছেন এইবারে সেটা আসছে পৃথিবীতে, ঠিক আছে। তাহলে আমরা দেখছিলাম যে এম জেনারেশন এন্ড ডিটেকশন দেখছিলাম। তো এই জেনারেশন ডিটেকশনে আমরা আমরা মানে মেইনলি দেখতেছিলাম হচ্ছে জেনারেশন পর্যন্ত দেখছিলাম আমরা, আসলে ডিটেকশন পর্যন্ত দেখছিলাম না। তার মানে মানে দেখছিলাম যে আপনাদের কাছে এম সিগন্যাল কেমনে জেনারেট করে। হ্যাঁ, তো আমাদের কাছে নর্মালি এমটি মেসেজ সিগন্যাল আর সিটি ক্যারিয়ার সিগন্যাল দুইটা আপনাদের কাছে গিভেন থাকে। এই দুটাকে কম্বাইন করে আপনি যে বানান সেটা এসটি মানে মডুলেটেড সিগন্যাল এএম ওয়েভ বানাবেন। তো এএম ওয়েভ বানানোর জন্য কি কিভাবে বানানো যাইতে পারে? এএম ওয়েভ যে বানায় সেই তো মডুলেটর, তাই না? তো মাঝখানে আসলে একটা মডুলেটর থাকে, যে এইটা দুইটা এর ইনপুটে দেওয়া হয় এবং সে আপনাকে ফাইনাল একটা এএম ওয়েভ প্রডিউস করে দেয় আর কি। তো এএম জেনারেটর দেখছিলাম এবং সেটাকে আমরা দেখতেছিলাম যে এইখানে মাল্টিপ্লাই রেডার দিয়েও আমরা কি করতে পারতাম, আমাদের সে কাঙ্ক্ষিত এএমএফ তৈরি করতে পারি। মানে মাল্টিপ্লাই রেডার মডুলেটর দিয়ে আমরা এএমএফ তৈরি করতে পারি। আবার দেখতেছিলাম যে স্কোয়ার ল মডুলেটর দিয়েও আমরা চাইলে আমাদের এএমওয়েভ তৈরি করতে পারি। স্কোয়ার ল মডুলেটর দিয়েও আমরা এই যে সেই স্কোয়ার ল মডুলেটরের এই যে সেই পুরাটা কনস্ট্রাকশন, স্কোয়ার ল মডুলেটর হেল্প নিয়েও, স্কোয়ার ল ডিভাইসের হেল্প নিয়ে আমরা এএম তৈরি করতে পারি। এই জন্য এই পুরো মডুলেটরকেই আমরা বলতেছি স্কোয়ার ল মডুলেটর, ঠিক আছে। বাট স্কোয়ার ল ডিভাইস কিনতে যে এতটুকু, বাট পুরো অ্যারেঞ্জমেন্টটাকে বলতেছি স্কোয়ার ল মডুলেটর, বিকজ we are using a device which is square law device. That's why we are calling this modulator as square law modulator. ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমরা দেখছিলাম কেমনে কেমনে তৈরি করে। আজকে জেনারেশন আমাদের ওই দুইটাই জেনারেশন, আসলে খুব বেশি নিয়ে পড়াশোনা করার প্রয়োজন নাই। আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটাকে আমরা বলতেছি এএম ডিটেকশন। কারণ লাস্ট ক্লাস আমরা দেখছিলাম এএম তৈরি করা দেখছিলাম, জি। ঠিক আছে। এএম তৈরি করে আমরা জাস্ট ট্রান্সমিট করে দিচ্ছিলাম। তো আজকে তো ওই এএম থেকে আবার পুনরায় সেই মেসেজ সিগন্যাল কি কি করতে হবে বলেন, এক্সট্রাক্ট করতে হবে বা পুনরুদ্ধার করতে হবে। তো তার জন্য তো ডিটেকশন আমাদের দরকার, বা ডিটেকশন, সেটাকে আমরা বলছি ডিটেকশন, ঠিক আছে। আর এইটাকে আমরা আরেকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে ডিমডুলেটর, অর্থাৎ মডুলেটরের উল্টা কাজ করবে এ, ঠিক আছে। মানে আমি যদি আপনাকে এভাবে বলি, পুরো প্রসেসটা একটু বলার ট্রাই করে দেখেন যে আসলে আমরা কি শিখতে যাচ্ছি বা করতে যাচ্ছি। তো আপনাদের কাছে লাস্ট ক্লাসে যেটা করছিলাম যে আমাদের কাছে একটা একটা পার্ট থাকে ট্রান্সমিটার পার্ট, থাকে টেলিকমিউনিকেশনের, আপনারা জানেন। আর একটা পার্ট থাকে আমাদের কাছে রিসিভার পার্ট যেটা থাকে। তো আমরা এই টেলিকমিউনিকেশন পার্ট নিয়েই চলা শুরু করি, ধরেন ট্রান্সমিটার পার্ট নিয়ে শুরু করি। তো আপনাদের কাছে এরকম একটা ট্রান্সমিটার থাকে বা সামথিং, এইটাকে আমরা বলতে পারি একটা ট্রান্সমিটারও বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি একটা মডুলেটরও বলতে পারি, যেটাই বলেন না কেন, ঠিক আছে। এইটাকে আমরা একটা মডুলেটরও বলতে পারি। তো এই মডুলেটরের ইনপুটে আমরা দিব হচ্ছে, ইনপুটে থাকবে, এইখানে থাকবে এমটি মেসেজ সিগন্যাল, আর এইখানে থাকবে হচ্ছে আপনার সেই ক্যারিয়ার সিগন্যাল যেটাকে আমরা বলছি সিটি। এই মডুলেটর সেটা করবে কি একটা এসটি মানে এএম, এএম ওয়েভ বানাবে, যেটাকে আমরা বলতেছি এসটিএএম। এবং সেটাকে বানানোর পরে সেটাকে আমরা ফাইনালি আমরা আমরা আমাদের অ্যান্টেনা দিয়ে কি করতে পারবো বলেন, ট্রান্সমিট করে দিতে পারবো। তো অ্যান্টেনা দিয়ে আমরা ট্রান্সমিট করে দিতে পারবো। তো অ্যান্টেনা দিয়ে আমরা সিগন্যাল ট্রান্সমিট করলাম, তো সিগন্যাল ট্রান্সমিট করার পরে আবারও তো এই সিগন্যালকে আমার রিসিভ করতে হবে। তাহলে এইবার আমাদের লাগবে হচ্ছে একটা রিসিভার অংশ লাগবে, যে আসলে করবে কি পার্টিকুলার ওই সিগন্যালটাকে রিসিভ করবে, রিসিভ করে তার ভেতর থেকে মেসেজটাকে সে পুনরুদ্ধার করবে আর কি। হ্যাঁ, তো এইবার আমাদের এই পার্টে যেটা লাগবে, রিসিভার পার্টে আসলে যেটা দরকার,
সেটা হচ্ছে একটা এরকম একটা ডি মড একটা ব্লক দরকার, যেই ব্লকের নামকে আমরা বলতেছি রিসিভার, অথবা আপনি সেইটাকে বলতে পারেন ডি মডুলেটর। এবং ওই যে রিসিভ ট্রান্সমিটার থেকে যে সিগন্যালটা ট্রান্সমিট করা হলো, ওই সিগন্যালটাকে আমরা এবার এই যে আজকের রিসিভিং অ্যান্টেনা দিয়ে আমরা হচ্ছে সেই এই রিসিভার রিসিভ করবে আর কি সিগন্যালটাকে। তো এইটাকে সে রিসিভ করতেছে এসটি এএম। তো এই এসটি তো আমরা আউটপুটে পাইলে আসলে খুব একটা লাভ নাই। এসটির ভেতরে তো দুইটা পার্ট আছে। এসটির ভেতরে এমটিও আছে, মেসেজও আছে, আবার কি আছে বলেন, ক্যারিয়ারও আছে। তো আপনি তো এইটাকে চান না বলেন, ক্যারিয়ারকে তো আউটপুটে চান না আপনি। আপনি কি ক্যারিয়ারকে আউটপুটে চান? কারণ ক্যারিয়ারের ভেতর তো কোনো ইনফরমেশন নাই। ইনফরমেশন আছে শুধুমাত্র কার ভেতরে বলেন, মেসেজের ভেতরে। সুতরাং আপনি পাইতে চান শুধু এমটি পাইতে চান। ওকে ফাইন, আপনি শুধু এমটি পেতে চান। তাহলে যেটা করতে হবে যে এই ডিমডুলেটরের কাজটা হবে এই এসটি থেকে, এসটির ভেতর থেকে এমটি কে বাছাই করে সেই এমটি কে হচ্ছে আউটপুটে দিবে। ঠিক আছে? বুঝতে পারছেন কথা? হ্যাঁ, জি যে এইটা হচ্ছে জি ভাইয়া। এই এই মেসেজটাকে উদ্ধার করা আর কি। তো জি মডুলেটরের যে কাজ আর ডিমডুলেটরের কাজ সম্পূর্ণ উল্টা। মডুলেটরের কাজ হচ্ছে এমটিআর সিটি কে মিক্স আপ করে এএম তৈরি করা। আর ডিমডুলেটরের কাজ হবে যে এএম ওয়েভ থেকে এমটি কে এক্সট্রাক্ট করে বাইরে মেইন ইনফরমেশন মেসেজটাকে বাইরে বের করা। তাহলে এইটা হচ্ছে আপনার ফাইনালি আউটপুট। বুঝতে পারছেন? তো আজকে আমরা ডিমডুলেটর, কালকে আমরা দেখছিলাম যে এই মডুলেটর কয় রকম হইতে পারে। দুই ধরনের হইতে পারে, মাল্টিপ্লায়ার অ্যাডার হইতে পারে, অথবা সেটা আরেকটা হতে পারে। ওটা হচ্ছে স্কোয়ার ল। হ্যাঁ, দুইটাই সেটা হতে পারে আর কি। বুঝতে পারছেন? তো দুটোই হতে পারে আর কি। দুইটা ক্যাটাগরি হতে পারে মডুলেটর। তো আজকে আমরা দেখবো ডিমডুলেটর তাহলে কি কি ভাবে হইতে পারে। মডুলেটর দেখছিলাম একটা হতে পারে আপনার মাল্টিপ্লায়ার অ্যাডার দিয়ে বানানো যেতে পারে। আমি যদি একটু রিকল করার ট্রাই করি আপনাদেরকে ঝটপট। এই মডুলেটর আবার দুই তিন ভাবে হতে পারে। বুঝতে পারছেন? মডুলেটর দুই তিন ভাবে হতে পারে। তো আমরা দুইটা দুইটা ক্লাসিফিকেশন আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। একটা মাল্টিপ্লায়ার ডিজাইন করা যেতে পারে, আমরা হইতে পারে সেটার ইউজ করতে পারি, মাল্টিপ্লায়ার ইউজ করতে পারি, এবং আমরা একটা অ্যাডার ইউজ করে আমরা সেটাকে বানাইতে পারি। অথবা এইখানে আরেকটা কাজ করা যেতে পারে যে সেটাকে আমরা স্কোয়ার ল ডিভাইস ইউজ করতে পারি। স্কোয়ার ল ডিভাইস দিয়ে বানাইতে পারি আমরা। বাট এই ডিমডুলেটর আবার তাহলে কয় প্রকার হবে? বা ডিমডুলেটরের আমরা যদি একদম একদম রিগোরাস একদম 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 ফান্ডামেন্টাল ক্লাসিফিকেশন করতে চাই যে ভাই ডিমডুলেটরের ভেতরে ফান্ডামেন্টাল ক্লাসিফিকেশন কোনটা কোনটা হবে আর কি। একটা হবে একটা হচ্ছে কোহারেন্ট ডিটেকশন, একটাকে বলবো আমরা কোহারেন্ট ডিটেকশন। আমরা বলবো, আমরা ওই পেজে লিখবো, বাট তারপরও একটু বলি। কোহারেন্ট ডিটেকশন বা কোহারেন্ট ডিটেক্টর, এটা একটা হতে পারে। ভাই ডিটেক্টর যা, ডিমডুলেটরও তাই। ঠিক আছে? ওকে। তো আপনি আর একটা হতে পারে নন কোহারেন্ট ডিটেকশন, যেটাকে বলতেছি আমরা, সেটাকে বলছে নন কোহারেন্ট ডিটেক্টর। এইটাও একটা ক্লাসিফিকেশন হইতে পারে। ওকে ফাইন। তো কোনটার কি জিনিস এটা আমরা দেখতেছি, বাট আপাতত আমরা আহ, আজকে ক্লাস স্টার্ট করতেছি উইথ দ্য হেল্প উইথ দ্য উইথ টেকিং দ্য টপিক ডিমডুলেটর। অ্যান্ড আমরা যদি সেই ডিমডুলেটরের একটু ব্রিফ বলি, ব্রিফ অলরেডি হয়ে গেছে শুরু। যে ডিমডুলেটরের কাজ হবে এএমএফ থেকে কেমনে এমটি কে মেসেজকে সে এক্সট্রাক্ট করতে পারবে বা ফিল্টার আউট করতে পারবে, আলাদা করতে পারবে, যেভাবে আপনি বলে স্যাটিসফাইড হন। ওকে।
ফাইন, তাহলে আপনি পড়াশোনা করতে করবো, তাহলে আমাদের আজকের টপিক হবে ডিমডুলেটর। এবং ডিমডুলেটরের মূলত কয়েকটা ক্লাসিফিকেশন আমাদের পড়তে হয়, বুঝতে পারছেন? এবং মজার বিষয় হচ্ছে মডুলেটর হচ্ছে ডিমডুলেটর বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট মডুলেটরের ভিতর বোঝার খুব একটা জিনিস নাই, বাট ডিমডুলেটরের ভিতর বোঝার অনেক কিছু আছে। আসেন, ডিমডুলেটরের দুইটা ক্লাসিফিকেশন আমরা পাইলাম। একটাকে বলতেছি আমরা কোহারেন্ট ডিটেক্টর বা কোহারেন্ট ডিমডুলেটর, যেটাই বলেন না কেন, নো ইস্যুস। দুই নম্বরে বলতে পারি আমরা সেটাকে নন কোহারেন্ট ডিটেক্টর, নন কোহারেন্ট ডিটেক্টর, দুইভাবে বলতে পারি আমরা। তো কোহারেন্ট ডিটেক্টর আর নন কোহারেন্ট ডিটেক্টর, এই নন কোহারেন্ট যে ডিটেক্টর, হ্যাঁ, এইটা আবার ফার্দার দুইটা ক্লাসিফিকেশন আমরা আহ, দাঁড় করাইতে পারি। নন কোহারেন্ট ডিটেক্টর, বুঝতে পারছেন? আমি আমি অন্যভাবে দেখাই। এইটা আবার ফার্দার দুই ক্যাটাগরি হইতে পারে। ঠিক আছে, ফার্দার দুইটা ক্যাটাগরি হইতে পারে। তো একটা ক্যাটাগরি এটাকে বলবো আমরা যে একটা হবে স্কোয়ার ল, স্কোয়ার ল ডিমডুলেটর একটা হইতে পারে। এবং আর একটা হইতে পারে এনভেলপ ডিটেক্টর, এনভেলপ, অথবা এইটাকে আমরা বলতে পারি পিক ডিটেক্টর। আপনি যেভাবেই বলতে পারেন, কোনো প্রবলেম। ঠিক আছে ভাই? তাহলে মোটামুটি আমরা যখন ক্লাসিফাই করব তখন আমরা তিনটা ডিটেক্টর বা ডিমডুলেটর নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এইটা হচ্ছে আমাদের এক নাম্বার কোহারেন্ট ডিটেক্টর, দুই নাম্বার হবে স্কোয়ার ল ডিমডুলেটর, তিন নাম্বার হবে এনভেলপ ডিটেক্টর। তিনটা আজকে আমরা কভার করে ফেলবো, হ্যাঁ, নো ইস্যুস, আমরা তিনটাই কভার করে ফেলবো। যে ডি মডেলের যে ক্লাসিফিকেশন গুলো দেখালেন এই হুম, পর্যন্তই শেষ? না না না, আমরা তো যে কয়েকটা প্রত্যেকটা দিন? দেখবো। ও কি আচ্ছা। বলেন? আমরা না না, কো ওটা বলতেছে না, মানে হ্যাঁ, টাইপ না গুলো এই আর পর্যন্তই? নাই, আর নাই, আর নাই, আসেন। ও তো আমরা আচ্ছা। যেটা করতে পারি, আমরা একটা কোহারেন্ট ডিটেক্টর নিতে পারি। কোহারেন্ট ডিটেক্টর দিয়ে আমরা কেমনে এটা তৈরি করা যেতে পারে, হ্যাঁ। তো আসেন, তো ফার্স্ট অফ অল আমরা ডিল করব, প্রথমত আমরা কোহারেন্ট ডিটেক্টর নিয়ে ডিল করব। ওকে, তো আমরা যদি কোহারেন্ট ডিটেক্টর নিয়ে ডিল করা স্টার্ট করি, কোহারেন্ট ডিটেক্টর, তো আপনার এই কোহারেন্ট ডিটেক্টরের ভেতরে আসলে কি কি, কিরকম কি থাকবে এর এর ভেতরে অ্যারেঞ্জমেন্ট গুলা। আচ্ছা, নামগুলো একটু আহ, পার্থক্যটা বুঝবো, কোনটা কোহারেন্ট ডিটেক্টর কোনটা নন কোহারেন্ট ডিটেক্টর, এগুলো আমরা পরে দেখবো। আপাতত যেটা দরকার আমাদের কোয়ান্টিটি, তো এটা বোঝার আগে আমাদের ট্রান্সমিটার রিসিভার দুইটা নিয়ে আমরা চলা শুরু করি, তাহলে আমাদের জন্য বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা পাবো। তো আমাদের কাছে ধরেন এই পাশে একটা মডুলেটর আছে, যেই মডুলেটর ট্রান্সমিটার নিয়ে চলতেছে, হ্যাঁ। এই পাশ থেকে সে এমটি নিবে, মেসেজ নিবে, এই পাশ থেকে সে ক্যারিয়ার নিবে সিটি, এবং এইটাকে সে অ্যান্টেনা দিয়ে এসটি অর্থাৎ এএম তৈরি করবে, সোজা হিসাব। এএম তৈরি করে এইটাকে সে বাতাসে ট্রান্সমিট করে দিবে। ফাইন, বাতাসে ট্রান্সমিট করে দিলে এইখানে আর একটা রিসিভিং অ্যান্টেনা থাকবে, যে করবে কি পার্টিকুলার ওই সিগন্যালটাকে সে রিসিভ করবে, রিসিভ করে নিয়ে গিয়ে সামনে কিছু একটা করবে, এইখানে পাঠাবে, বুঝতে পারছেন? তো এই জায়গায় আসলে কি থাকবে বা দেখেন, এই জায়গায় আসলে কিছুই থাকবে না। এই জায়গায় আসলে যেটা থাকবে সেইটা হচ্ছে একটা একটা মাল্টিপ্লায়ার থাকবে আমাদের কাছে, বেসিক্যালি এটা ছাড়া কিছুই না, একটা মাল্টিপ্লায়ার থাকবে। বুঝতে পারছেন কি থাকবে বলেন? একটা মাল্টিপ্লায়ার। তাহলে এই জায়গায় এই যে যে এসটি সে সেন্ড করতেছিল, সেম এসটি সে এখানে এসে রিসিভ হলো, এবং একটা মাল্টিপ্লায়ার ভেতর সে ঢুকলো। মাল্টিপ্লায়ার আর একটা ইনপুট যেটা হবে সেটা হবে রিসিভিং, সেন্ডিং টার্মিনালে আপনি যেই ক্যারিয়ার ইউজ করছিলেন, যে ক্যারিয়ার ইউজ করছিলেন সেম ক্যারিয়ার আপনার এখানে থাকা লাগবে, সেম ক্যারিয়ার এখানে থাকবে। এই জন্যই আপনি এই যে মডুলেটর আপনি আঁকাচ্ছেন, ডিমডুলেটর আঁকাচ্ছেন বা আলোচনা করতেছেন, সেই ডিমডুলেটর নাম হচ্ছে কোহারেন্ট ডিটেক্টর। কোহারেন্ট এই কারণে বলা হচ্ছে কারণ কোহারেন্টের বাংলা অর্থ হচ্ছে সাদৃশ্যপূর্ণ। তার মানে ইনপুটে আপনার যে ক্যারিয়ার থাকবে, আউটপুটে মানে ট্রান্সমিট করার সময়, মডুলেশন করার সময় যে ক্যারিয়ার ইউজ করছেন সেম ক্যারিয়ার দিয়েই আপনার ডিমডুলেশন করতে হবে। এজন্যই ক্যারিয়ার যেহেতু সেম,
তাহলে যে এটাকে বলতেছেন কোহারেন্ট ডিটেক্টর। আসেন, তো ফাইনালি কি পাওয়া যাবে সেটা আমরা একটু পরে দেখবো। আসেন, তাহলে সিটি কি নিতে পারি আমরা? সিটির ইকুয়েশনটা আমরা লিখতে পারি, আমরা জানি সিটি সিটি মোটামুটি আমাদের কাছে ফিক্স। তো সেটাকে বলতে পারি এসি কস 2 পাই এফ সিটি। তো সিটি ইকুয়াল টু বলতে পারি এখানে আমরা এসি কস, এরপরে কি বলেন, 2 পাই এফ সিটি, এভাবে বলতে জি। পারি। পারি কিনা বলেন? জি। খুবই সুন্দর কথা, আমরা যদি পারি তাহলে আপনি আমাকে বলেন এই জায়গার এই গুণফলটাকে আমরা বলতে পারতেছি কি বলেন, V1T নাকি বলেন? জি। এত গুণ করবে, কারা কারা গুণ করবে বলেন এইখানকার? সে গুণ করবে, এই যে এইখান থেকে যা বেরোবে এইটাকে আর এটাকে সে গুণ করে V1T বানাবে। তাহলে V1T ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন? আমরা কিন্তু সব রিসিভিং পার্টের অ্যানালাইসিস করতেছি। V1T ইকুয়াল টু হবে এই পাশ থেকে আসতেছে সিটি, সিটি ইন্টু হবে এসটি, ব্যাস এইটা ছাড়া কিছুই না। তো আপনি চিন্তা করেন তো, আপনি STAM এর ইকুয়েশন, এই যে এইখান দিয়ে যে STAM আসতেছিল, এইটার ইকুয়েশন আপনি জানেন কিনা বলেন? জানেন STAM এর ইকুয়েশন আপনি? হ্যাঁ, হ্যাঁ। জানেন, জি কি ভাই। কি জানেন বলেন তো? এসি ইন্টু 1 প্লাস ওয়ান প্লাস কে প্লাস ইন্টু এমটি কে কে এ এ এম ইন্টু টি কি বলেন এমটি এমটি ইন্টু কস অফ কস কস টু অফ পাই 2 পাই এফ এফ সিটি। সিটি। এই এসটির সাথে আপনি কি গুণ করতেছেন বলেন? এখান দিয়ে এসে আপনি সিটি গুণ করতেছেন, ঠিক আছে? তাহলে সিটি কে আপনি মানে লিখতেই পারেন এসি কজ 2 পাই এফ সিটি, এটা হচ্ছে সিটি। ইনটু হবে কি বলেন এসটি। তাহলে এসটি তো এই যে এইটা নাকি বলেন? এসটির ভেতরে তাহলে কি আছে? এসি একটু আকপিস করে লিখতেছি আমরা, সিটিটাকে আগে লিখতেছি 1 প্লাস কে এ কে ইন্টু কি বলেন এমটি লিখতেছি। ঠিক আছে, এরকম লিখতে পারি কিনা? এটা হচ্ছে আপনার সেই এসটি। পারতে দুটো গুণ করতে হবে না? গুণ করেই তো জি। রেজাল্ট হবে V1T। তাহলে আসেন গুণ করলে কি দাঁড়াবে? এসি স্কোয়ার কজ স্কোয়ার 2 পাই এফ সিটি বলতে পারি। এ পাশে থাকে 1 প্লাস কে এ ইন্টু এমটি, দেখেন তো এরকম বলতে পারি কিনা? এই যে এইটা এইটা গুণ করলে এসি 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 গুণ করলে এসি স্কোয়ার কজ স্কোয়ার 2 পাই এফ সিটি। তাহলে এইটার সাথে জি। 1 গুণ করেন, এটার সাথে আবার কে এ গুণ করেন, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? এসি স্কোয়ার 1 গুণ করলে এইটা ফাংশনটা যা থাকবে তাই থাকবে, প্লাস কে এ ইন্টু এসি স্কোয়ার। ঠিক আছে, আপনি এমটির আগে আগে পিছে লিখতে পারেন, কোনো সমস্যা না, ইন্টু হবে কজ স্কোয়ার। ঠিক আছে, তারপরে আপনি বলতে পারেন 2 পাই এফ সিটি, তাই তো? 2 পাই এফ সিটি, ওকে। তাহলে আপনি এইটাকে একটু একটা কপি করে নেই, আমরা অন্য অন্য পেজে চলে যাওয়া লাগবে, এই পেজে ধরতেছে না। তো একটা কাজ করা যাক, এটাকে আমরা কপি করে নিয়ে অন্য পাশে নিয়ে যাই। ওকে, তাহলে এই পাশে আমরা কপি করলাম। হ্যাঁ বলেন, এখন এইটাকে, ও কজ স্কোয়ার চলে গেছে, নো সমস্যা, নো প্রবলেম, আমরা এখানে লিখতে পারবো এসি স্কোয়ার কজ স্কোয়ার 2 এফ সিটি। এখন এইটাকে তো অ্যানালাইসিস করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাহলে কাজ করা যাক। কি কাজ করা যাক বলেন? এটাকে ব্রেক করা যাক। হ্যাঁ, এটাকে ব্রেক করলে কি দাঁড়াবে? এসি স্কোয়ার বাই 2, তাই কিনা বলেন? আর নিচে 2 আনলে 2 কজ স্কোয়ার থেটা। তো 2 কজ স্কোয়ার থেটা মানে কি বলেন? 1 প্লাস কস 2 থেটা মানে 4 পাই এফ সিটি। ভাই এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা দেখেন তো একটু। জি ভাই, বুঝতে পারছি। ওকে, সূত্র বের। এইখানেও সেম কাজ করা যায় কিনা বলেন? কে এ ইন্টু এসি স্কোয়ার বাই 2, এইখানে এমটি কে রেখে দিলাম ইন্টু এই জায়গায় 2 কজ স্কোয়ার থেটা, তার মানে কি লিখতে পারি? 1 প্লাস কস 2 থেটা মানে 4 পাই এফ সিটি। দেখেন তো এই ব্যাপারটা বুঝেন কিনা? তো একটা কাজ করেন, পুরাপুরি একদম ভেঙে চুরে লিখেন এসি স্কোয়ার বাই 2 প্লাস এসি স্কোয়ার বাই 2 কস হবে আপনার 4 পাই এফ সিটি, প্লাস এইখানে হবে কে এ ইন্টু এসি স্কোয়ার বাই হচ্ছে 2 ইন্টু একটা পার্ট হবে এমটি, প্লাস আর একটা পার্ট কি হবে? একের সাথে গুণ করলে যা তাই, আর একটা পার্ট হবে কে এ ইন্টু এসি স্কোয়ার বাই 2 ইন্টু হবে এমটি ইন্টু হবে কস অফ
4π f(c)t বলেন। তো এই এই জিনিসটাকে আপনি কি করবেন বলেন, এই জিনিসটাকে তাই কি এখান করতে থেকে চাচ্ছেন আমাদের বলেন? যেটা প্রয়োজন হুম। সেটাইকে রাখবো, বাকিগুলো বাদ দিয়ে দেবো। আপনি 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 ডিজাইন করতেছেন কি বলেন, ডিমডুলেটর। কি আপনি মডেলেটর? এর থেকে ডিমডুলেটর চাচ্ছেন, ঠিক আছে। তো V1T আপনি প্রথমে একটা মাল্টিপ্লান নিলেন, মাল্টিপ্লান নিয়ে এই দুটাকে গুণ করলেন, এসটি আর সিটি কে গুণ করলেন, সিটি কে গুণ করে আপনি V1T পাইলেন। তো V1Tর ভেতর দেখেন অনেক কিছু পাইছেন। দেখেন এই যে পাশে, এই যে গুণ করার পরে V1Tর ভিতরে অনেক কিছু পাইছেন, অনেক কিছু পাইছেন। কিন্তু আপনার ডিমডুলেটরের আলটিমেট উদ্দেশ্য কি বলেন? এই যে ডিমডুলেটর যে ডিজাইন করতেছেন, আলটিমেট উদ্দেশ্য কি বলেন ডিমডুলেটরের? এমটি পাওয়া, মানে মেসেজ আবার সিগন্যালটা পাওয়া। পুনরায় মেসেজটাকে উদ্ধার করা, হুম। পুনরায় মেসেজটাকে উদ্ধার করা। তাহলে আপনি এইখানে এইখানে যেটা করবেন, তার মানে V1T থেকে কিন্তু পিওর মেসেজটা পাচ্ছেন না। V1Tর ভেতরে দেখেন অনেক কিছু পাচ্ছেন, মেসেজ আছে, ক্যারিয়ার আছে, হাবি জাবি অনেক কিছুই আছে। তাহলে আপনি এইখানে গুণ করলেই হবে না, আপনার করতে হবে কি, এখানে আরো একটা এক্সট্রা করে কি নিতে হবে বলেন, একটা ব্লক নিতে হবে। এক্সট্রা করে আপনি করবেন কি, এইখানে আর একটা ব্লক নিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তো এই ব্লকে কি থাকবে বলেন, প্রশ্ন হচ্ছে ভাই। বুঝতে পারছি, বাট এই ব্লকে থাকবেটা কি সেটা হচ্ছে জানার বিষয়। এই ব্লকে কি থাকবে বলেন? আচ্ছা, এই ব্লকে কিছু একটা থাকবে, তো সে থেকে লাভ কি আসলে বলেন? সে এইখানে এমন কিছু দিতে হবে, এইখানে আসলে এমন কিছু দিতে হবে যার ফাইনালি এইখান দিয়ে শুধু কি পাওয়া যায় বলেন, এমটি পাওয়া যায়, অন্য কোনো কিছু পাওয়া না যায়। তাইলেই তোকে আমরা এটাকে কি বলতে পারবো, একটা ডিমডুলেটর বলতে পারবো। আদারওয়াইজ এটাকে তো আমরা কি বলতে পারবো না বলেন, ডিমডুলেটর বলতে পারবো না। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি। ওকে, যদি এইটুকু বুঝে থাকেন বেশ ভালো কথা, আশা করি সবটুকু বুঝবেন। তাহলে এখানে কিছু একটা দেওয়া লাগবে, এখন কি দেওয়া লাগবে বলেন, সেটাকে জাস্টিফাই করে দেখি কি কি বাদ দেওয়া লাগবে, সেটাকে একটু আসি। আসেন দেখেন, তাহলে এইটা হচ্ছে আপনার সে একটা লো পাস ফিল্টারের মানে ক্যারেক্টারিস্টিক্স। আসেন তাহলে বলেন, আপনি কি আউটপুটে, আচ্ছা এইটাকে আউটপুটে আপনি চান নাকি চান না বলেন? চাই না। আপনি কি এই যে AC²/2 এটাকে কি চান নাকি চান না বলেন? আমি এটা চাই না। আমি কিন্তু এটাকে AC²/2 কে আউটপুটে চাই না। ঠিক আছে, তাহলে এইটাকে আমি চাই না। সুতরাং এইটা কি কনস্ট্যান্ট নাকি অন্য কিছু বলেন? কনস্ট্যান্ট, ডিসি ভ্যালু। ডিসি ভ্যালু, রাইট। তো এটাকে বলতে পারেন আপনি কনস্ট্যান্ট বলতে পারেন, অথবা এটাকে আপনি বলতে পারেন ডিসিও বলতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এইটাকে আমরা কি বলতে পারি বলেন তো? হাই ফ্রিকোয়েন্সি। এইটার ভেতরে নর্মালি যদি cos 2π f(c)t থাকতো, ভালো করে বুঝেন, মানে নর্মালি তো আমাদের ইকুয়েশন ছিল হচ্ছে AC cos 2π f(c)t, তার মানে নর্মালি ছিল 2π f(c)t, বাট এখানে 4π f(c)t, তাহলে বুঝতে হবে এখানে 2 FC কম্পোনেন্ট আছে, ডাবল ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির দ্বিগুণ ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট এখানে আছে। সুতরাং এইটাকে কি করতে হবে, বাদ দিতে হবে, এটা নিতে নেওয়া যাবে না। তার মানে এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি টার্ম। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? ওকে। জি। আচ্ছা, এইটাই আসেন তো দেখেন তো, এইটা নিতে এইটাই পারি। বলেন। এটা হইতে পারে রাতুল? জি। হইতে পারে রাতুল। তাহলে এখানে একটা মেসেজ আছে, আর এটা কি বলেন, ক্যারিয়ারের ডাবল ফ্রিকোয়েন্সি, এর ভেতরে কি কম্পোনেন্ট আছে বলেন? যদি টু পাই ডাবল এফসি থাকতো তাহলে বলতাম এফসি আছে, বাট 2 না তো 4, তাহলে বলতে পারবো কি বলেন, 2 FC কম্পোনেন্ট আছে। আর এর ভেতরে কি আছে বলেন, এমটি, মানে মেসেজ। মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে FM। তাহলে এই দুইটাকে গুণ করতেছেন, মানে এইখান থেকে আসলে দুই ধরনের কম্পোনেন্ট আপনি পাবেন। একটা হচ্ছে 2 FC প্লাস FM পাবেন, একবার এই দুইটা ফ্রিকোয়েন্সি যোগ আকারে পাবেন, একবার এই দুইটা ফ্রিকোয়েন্সি কি বলেন একটা বিয়োগ আকারে বিয়োগ পাবেন। আকারে। তো এইটাকে আপনি চান রাতুল, এইটাকে আপনি চান আউটপুটে? তাহলে আপনি কেন আন্দাজে বললেন যে এইটা হতে পারে? ও আপনি আচ্ছা। আপনি কি এইটুকু বুঝতেছেন যে এইটার ফ্রিকোয়েন্সি আমরা 2 FC ধরলাম কেন?
4 পাইয়ের কারণে আগে টু হ্যাঁ, পাই আগে তো ধরছি, টু এখন পাই ফোর এফসি ছিল পাই এই জন্য শুধু বলতেছিলাম যে শুধু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে, এবার তো ডাবল ফ্রিকোয়েন্সি, তাহলে দুইটা ডাবল ফ্রিকোয়েন্সি। সিগন্যাল এরকম গুণ দিলে তাহলে তাদের ফ্রিকোয়েন্সি দুইটা যদি সাইনোসয়েডাল সিগন্যাল আমরা গুণ করি, তাহলে তাদের আলটিমেটলি দুই ধরনের কম্পোনেন্ট পাওয়া যাবে, ওই দুইটার একটা বিয়োগফল একটা যোগফল পাওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ রাতুল তোমার মিউট মিউট করো। ওকে, তাহলে এইটাকেও কিন্তু রাখা যাবে না, এইটাকেও রাখা যাবে না। আমি শুধু এমন কিছু রাখতে চাই যার ভেতর থেকে শুধু এমটি পাওয়া যাবে, এবং এমটির ভেতর শুধু কি থাকবে বলেন? এমটির ভেতর শুধু একটাই কম্পোনেন্ট থাকবে, যেটাকে আমরা বলতেছি এফএম। তাহলে এমন কিছু কম্পোনেন্ট পিক করতে হবে যার ভেতর শুধু কি আছে বলেন? এফএম আছে, অন্য কিছু নাই। তাহলে দেখেন তো এইখানে বলেন একমাত্র এই টার্মটাই আমরা পাবো, বুঝতে পারছেন? একমাত্র আমরা এই টার্মটাই পাবো যার ভেতরে কি আছে শুধু বলেন? এফএমই আছে, অন্য কিছু নাই। এর সাথে কনস্ট্যান্ট অনেক কিছু গুণ থাকতে পারে, নো ইস্যুস, বাট ফ্রিকোয়েন্সি কি শুধু এফএমই আছে না, নাকি অন্য কিছু আছে বলেন? শুধু অন্য কিছু ফ্রিকোয়েন্সি আছে, এফএমই আছে, অন্য কিছু কিন্তু নাই। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে বাদ, সুতরাং এইটাও নেওয়া যাবে না। এখন বলেন দেখেন তো, তাহলে কি কি বাদ দেওয়া লাগবে বলেন? আমাদের কাছে প্রথমত বাদ দেওয়া লাগবে একটা ডিসি কে বাদ দেওয়া লাগবে, প্রথম কথা হচ্ছে এটা। ডিসি পার্টকে বাদ দিতে হবে। এবং হাই ফ্রিকোয়েন্সি গুলা কি কি করতে হবে? এটাকে অবশ্যই হাই ফ্রিকোয়েন্সি না? টু এফসি জি থাকা ভাই। মানে তো কি বলেন হাই ফ্রিকোয়েন্সি। তাহলে এই দুইটাও কিন্তু কি বলেন হাই ফ্রিকোয়েন্সি। তাহলে হাই ফ্রিকোয়েন্সি কে বাদ দিতে হবে, এবং কি বাদ দিতে হবে? ডিসি বাদ দিতে হবে। তাহলে বলেন হাই ফ্রিকোয়েন্সি কে বাদ দেয় কোন ফিল্টার বলেন? লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার হচ্ছে লো ফ্রিকোয়েন্সি গুলাকে পাস করে, আচ্ছা। হাই ফ্রিকোয়েন্সি গুলোকে সে ব্লক করে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আপনি আসলে এইখানে এই ব্লকে আপনার কি ইউজ করতে হবে বলেন? লো পাস ফিল্টার। এই এফএম কি বলেন লো ফ্রিকোয়েন্সি না বলেন? জি। এফএমটাকে লো ফ্রিকোয়েন্সি, তাহলে লো ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করে আউটপুটে আনতে হবে। সুতরাং এইখানে যে ব্লক নিতে হবে, সেই ব্লকের নামটা হইতে হবে কি বলেন? লো পাস ফিল্টার। জি। এইটার এই ব্লকের এই আউটপুটে কি থাকতে হবে বলেন? লো পাস ফিল্টার, যাতে করে সে লো ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করে এবং হাই ফ্রিকোয়েন্সি গুলোকে ব্লক করে। এখন এই লো পাস ফিল্টারে আমরা যদি বলি যে এর ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, তো ক্যারেক্টারিস্টিক্সটা একটু আঁকানো ট্রাই করি, যে এটার আসলে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এগুলো তো আমাদের দেখতে হবে, তাই না? তো সেটা একটু দেখা ট্রাই করি, আসেন। তাহলে লো পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই যে এইটা। তো এইটার সেন্টার ফ্রিকোয়েন্সি হবে জিরোতে, এবং সর্বনিম্ন সর্বোচ্চ সে এফএম পরিমাণ ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে। এর এফএম এর একটু বেশি হইলেই, এফএম এর একটু বেশি হলে সেগুলোকে ব্লক করবে। তার মানে এর রেসপন্সটা হবে এইরকম। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা দেখেন তো, এইরকম হবে এর রেসপন্স। এর রেসপন্সটা হবে এরকম। ব্যাপারটা বুঝেন কিনা দেখেন একটু। এর রেসপন্সটা হবে এত, এরকম হবে এর রেসপন্স। অর্থাৎ সে জিরো থেকে এফএম এর মধ্যে যেই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো আমার এই জায়গা দিয়ে আসবে, ভিওয়ানটির মধ্য দিয়ে আসবে, সেগুলোকে সে পাস করতে দিবে, এর বাইরে গুলো পাস করতে দিবে। দেখি এইটাকে পাস করতে দিবে কিনা দেখেন তো একটু, বলেন। এইটাকে দেখি দেখি বলেন, এইটার ভেতরে কোন ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট ছিল বলেন? টু এফসি। টু এক্স। তাহলে টু এফসি কি এফএম এর চেয়ে বড় নাকি ছোট বলেন তো? বেশ বড় ভাই। অবশ্যই এফএম এর থেকে অনেক বড়, এফএম এর থেকে যে অনেক বড় বড় বড়। তাহলে ধরেন এই জায়গায় আছে সে টু এফসি, তাহলে এটাকে কি সে পাস করতে দিবে নাকি ব্লক করবে বলেন? সে ব্লক করবে, সে পাস করতে দিবে না। অর্থাৎ কম ফ্রিকোয়েন্সি গুলাকে, লো ফ্রিকোয়েন্সি গুলাকে সে পাস করতে দিবে, এই জন্য বলছেন লো পাস ফিল্টার। ঠিক আছে, এইটাকেও সে পাস করতে দিবে না, টু এফসি প্লাস এফএম, টু এফসি মাইনাস এফএম, এটাকেও সে ব্লক করে দেবে। দেখেন টু এফসি প্লাস এফএম মানে কি, এই জায়গায় ধরেন টু এফসি প্লাস এফএম, মাইনাস এফএম ধরেন এই জায়গায়, আর এই জায়গায় ধরেন কি বলেন টু এফসি প্লাস এফএম। তো এইটাকেও ব্লক করবে, এইটাকেও সে ব্লক করবে। ঠিক আছে। আর কি রাতুল মুসকি মুসকি হাসতেছে যে, কঠিন হাসি দিচ্ছ। আর এই জায়গায় তাহলে এই দুইটাকে সে ব্লক করবে, এবং এইটাকেও সে ব্লক করবে, এবং কনস্ট্যান্ট ডিসি পার্টটাকে ব্লক করবে, কারণ ডিসির ফ্রিকোয়েন্সি কত বলেন? জিরো না? ডিসির ফ্রিকোয়েন্সি হচ্ছে জিরো। তো আসলে করবে কি দেখেন, দেখেন একটু, ও আসলে করবে কি দেখেন, এই লাস্ট জিরোতেই, জিরো পর্যন্তই সে পাস করতে দিছে আর কি, মানে মানে জিরোকে সে পাস করতে দিবে না, বুঝছেন? এই এতখানি পাস করতে পারবে না, এই জিরোকেও সে কি করে দিবে বলেন? ব্লক করে দিবে আর কি। অর্থাৎ জিরো টু এফএম, অর্থাৎ জিরো থেকে বড় হইতে হবে, এবং
এফএম এর সমান অথবা সমান হইতে পারে। এইটা হচ্ছে আপনার লো পাস ফিল্টারের পাস ব্যান্ডের রেঞ্জ। অর্থাৎ লো পাস ফিল্টারের আমরা যদি বলি পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সির বলি রেঞ্জ কত হবে, সেটা অবশ্যই জিরো থেকে বড় হবে পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি, এবং এফএম থেকে ছোট হবে এফএম এর সমান হবে। এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি গুলোকে সে কি করতে দিবে বলেন? পাস করতে দিবে, পাস, আর বাকিগুলোকে সে পাস করতে দিবে না। তো এইটাকে বলা হচ্ছে পাস, এইটা হচ্ছে তার রেঞ্জ। অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি গুলোকে সে পাস করতে দিবে, এই জন্য বলতেছেন আপনি লো পাস ফিল্টার লাগবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? ঠিক আছে। তো এইটার এই হচ্ছে আপনাদের ফিল্টারিং মানে ডিজাইনিং প্রসেস। এখন আপনি যদি বলেন ভাই তাহলে ডিমodulator কতটুকু হবে, ডিমodulator ভাই, ডিমodulator যে অলরেডি দেখাই ফেলছি আমরা, যে ডিমodulator আসলে এই যে এইখান থেকে শুরু করে, হ্যাঁ, এই যে এতটুকু হচ্ছে আপনার কি বলেন সেই ডিমodulator। ব্যাপারটা বুঝতে পারছেন? র্যাঙ্ক করছে কি এক জালার ভেতর পড়ছি রে। আসেন। হ্যাঁ, এর আগে আপনার একটা লেকচারে দেখছিলাম যে এখানে একটা ডিসি ব্লকার ছিল, এখানে মনে হয় সেটা প্রয়োজন নাই। আর ডিসি ব্লকার ভাই আপনি দিতে পারেন, সমস্যা নাই। আপনি ডিসি ব্লকার দিতে পারেন, নো ইস্যুস, বাট লো পাস ফিল্টার যেটা আছে না ওইটা ওই হচ্ছে জি ভাই। ডিসি কে ব্লক করে দিবে আর কি। ব্লক। ওকে, তো আপনি যদি বলেন যে ডিমodulator কতটুকু হবে সেটা যদি দেখানো আপনাকে ট্রাই করি। দেখেন এতটুকু হচ্ছে আপনার সেই ডিমodulator, এই যে এতটুকু হচ্ছে ডিমodulator। বুঝতে পারছেন? এই যে ব্লক, আরে জ্বালা, এই এতটুকু হচ্ছে আপনার সেই ডিমodulator। ফাইন, আসেন। তো এই যে যেটা দেখলেন, এই এই যে নীল কালারের যে বক্স, মানে সবুজ কালারের যে বক্স, এর ভিতর কি কি আছে দেখেন একটা। এর ভিতর আছে হচ্ছে একটা মাল্টিপ্লায়ার আছে। কি রাতুল সাহেব দেখতে পারতেছেন? এর ভিতর কি আছে বলেন, একটা এই যে মাল্টিপ্লায়ার আছে, জি। আর একটা শুধু কি আছে, লো পাস ফিল্টার আছে। তো এই দুইটার কম্বিনেশনটাকে আপনি বলতেছেন হচ্ছে, এই দুইটার কম্বিনেশনটাকে আপনি বলতেছেন ডিমodulator। এবং সেটা কেমন ডিমodulator বলেন? কোহারেন্ট ডিমodulator। কোহারেন্ট কেন বলতেছি? কারণ আপনি এই মডুলেটরে যেই ক্যারিয়ার ইউজ করতেছিলেন, ঠিক আছে, মডুলেটরও আপনি যেই ক্যারিয়ার ইউজ করতেছিলেন, সেম ক্যারিয়ার আপনি এখানে কি করতে হবে বলেন? সেম ক্যারিয়ার আপনার এইখানে ইউজ করতে হবে। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? ওকে, তাহলে সেম ক্যারিয়ার আপনার এই জায়গায় লাগবে, এই জন্য আপনি এটাকে বলতেছিলেন হচ্ছে আপনি কোহারেন্ট ডিটেক্টর বলতেছিলেন। ওকে, আসেন। তো এইটা একটা প্রবলেম, এইটা হচ্ছে একটা এই মডুলেটরের সবচেয়ে বড় লিমিটেশন। এখন আপনি বলতে পারেন কি লিমিটেশন? প্রবলেম হচ্ছে ভাই, এই যে ট্রান্সমিটারে যেই ক্যারিয়ার থাকবে, আমার রিসিভারেও যে সেম ক্যারিয়ার থাকবে এরকম তো কোনো বাধ্যবাধকতা নাই, এলোমেলো হইতেই পারে। তো যদি কিনা এই ক্যারিয়ারের সেম ক্যারিয়ার আপনি এখানে না দেন, তখন কিন্তু আর সে কি করতে পারবে না বলেন? ডিমodulation করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? এইভাবে বুঝতে পারছি। তো এটা হচ্ছে বড় প্রবলেম যে আপনার ট্রান্সমিটার, ট্রান্সমিটিং পার্টে যেই ক্যারিয়ার থাকবে সেম ক্যারিয়ার এখানে থাকা লাগবে না, তো দেখা যাবে যে এটা ওই তো প্রপার ফাংশনিং করতেছে না। এটা একটা বড় প্রবলেম। আসেন, তো এই প্রবলেম গুলো দূর করতে গেলে দূর করার একটা উপায় যে ভাই আমরা আসলে এই ক্যারিয়ার সিগন্যালের উপর ডিপেন্ডেন্ট হব না। আমরা আসলে এইখানে যে ক্যারিয়ার নিছি, এইখানে যে সেম ক্যারিয়ার লাগবে এরকম কোনো আহ, এরকম লাগবে না, এইরকম টাইপের আমরা একটা ডিমodulator ডিজাইন করবো, এবং সেই ডিমodulator গুলোকে বলতেছি আমরা নন কোহারেন্ট ডিটেক্টর, যাতে করে সেম ক্যারিয়ার আপনাদের এই রিসিভার এন্ডে না লাগে। ওকে, বুঝতে পারছেন আশা করা যায়। আমরা 2 নাম্বার, আহ, আমাদের 2 নাম্বার যে টাইপ আছে ডিমodulator, সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি, আসেন। 2 নাম্বার যে ক্যাটাগরি সেটাকে বলতেছে নন কোহারেন্ট ডিটেক্টর। সেটাকে আমরা বলতেছি হচ্ছে নন কোহারেন্ট ডিটেক্টর।
তো নন কোহারেন্ট যে ডিটেক্টরটা আছে, তার মানে এইখানে আসলে সেম ক্যারিয়ার যে রাখতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা আসলে এখানে নাই। ঠিক আছে। তো নন কোহারেন্ট ডিটেক্টর কিরকম? নন কোহারেন্ট ডিটেক্টর তো আবার দুই প্রকার আমরা জানি। একটা হচ্ছে এনভেলপ ডিটেক্টর, আর একটা হচ্ছে আপনার স্কোয়ার ল ডিমোডুলেটর। তো এইখানে আমরা শুরুতে স্কোয়ার ল ডিমোডুলেটর নিয়ে কথাবার্তা বলি, এরপরে আমরা মানে এনভেলপ ডিটেক্টরটা ডিটেলসে বলা লাগবে, এই জন্য এটা পরে পড়বো আমরা। তো স্কোয়ার ল ডিমোডুলেটর আমরা আপনাদের এখানে লাগবে। আসেন, তাহলে আমাদের এইটা বোঝার জন্য আমাদের কাছে আমাদের ট্রান্সমিটার রিসিভার দুইটাই লাগবে, না তবে আমরা অত ভালো আন্ডারস্ট্যান্ডিং গ্রো করতে পারবো না। তো আগে স্কোয়ার ল মডুলেটর আমরা একটু আঁকাই নি। স্কোয়ার ল মডুলেটর কেমন ছিল মনে পড়ে আপনাদের? স্কোয়ার ল মডুলেটর কিরকম ছিল মনে পড়ে আপনাদের? রাতুল সাহেব বলেন তো, স্কোয়ার ল মডুলেটরের ব্লক ডায়াগ্রাম কেমন ছিল? বলেন রাতুল সাহেব, প্রথমে কি ছিল? আঁকানোর পরে বলেন রাতুল, আগে বলেন না, ঠিক আছে? তার মানে লাস্ট ক্লাস আপনি দেখেন নাই, তাই তো? ক্লাস শেষ করেন নাই? দেখছি বাট এখন আরেকটু দেখতে হবে। দেখে ছিঁড়ে ফেলছেন আর কি। তো স্কোয়ার ল মডুলেটরের যে পার্টটা ছিল সেটা হচ্ছে যোগ করতেছিল এমটি প্লাস, প্রথমে দুইটা সিগন্যালকে যোগ করছিল এমটি প্লাস সিটি। যোগ করার পরে এইটাকে একটা স্কোয়ার ল ডিভাইসের ভেতর দিছিল আপনাদের, বা নন লিনিয়ার ডিভাইসের ভেতর দিছিল, আপনাদের মনে পড়ার কথা। তো এই জায়গায় এরপরে একটা, এখানে একটা স্কোয়ার ল ডিভাইস ছিল। আহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তো এইখানে একটা ব্লকের ভেতরে স্কোয়ার ল মডুলেটর ছিল, এবং এই মডুলেটরের এই জায়গায় হচ্ছে আপনার এইখানে একটা নন লিনিয়ার ডিভাইস থাকতো, এবং সেই নন লিনিয়ার ডিভাইসটাকে আমরা বলছিলাম স্কোয়ার ল ডিভাইস। তো যে আসলে কি করতেছিল, যে এইটার ফাংশনটাকে আমরা বলতেছিলাম যে V1 বা V1T, যেটাই বলি না কেন। তো ওইটাকে স্কোয়ার স্কোয়ার করতেছিল। স্কোয়ারের টার্মটা ছিল এরকম যে এইটার ফাংশনটা ছিল এরকম। আচ্ছা, কিছু একটা করবে আর কি, সে V2T পাচ্ছিলাম আমরা, মনে পড়ে আপনাদের? এবং V2T-র নেচার কিরকম হতো হইতো, এই যে মনে পড়ে আপনাদের যে K1 × V1T, এটা লিনিয়ার পার্ট। আর স্কোয়ার যেহেতু, তাহলে সর্বোচ্চ টার্ম 2 পর্যন্ত নিতে পারবো, এটা হবে নন লিনিয়ার টার্ম, K2 V1 স্কোয়ার টি। তো এইখান থেকে আহ, এই জায়গা থেকে আমরা এইটাকে কি আমরা এম বলতে পারি? এইটাকে কি আমি এসটি বলতাম? বলেন তো, এই এই যে স্কোয়ার ল ডিভাইসের পরেই কি আমরা এম পেয়ে যাইতাম? কথা বলেন। আজকে মিউট মিউটের সংখ্যা খুব বেশি। কেন ভাই, প্র্যাকটিস করেন না এই জন্য নাকি? হ্যাঁ এরপরে দেখি। একটা ব্যান্ড পাস ফিল্টার লাগাতে হবে। রিপন সাহেব, আপনি একা একা কথা বলতেছেন, আপনার কথা আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না ভাই। সুতরাং একা একা কথা বলে তো লাভ নাই। জুবাইর সাহেব, ক্যামেরা অফ কেন ভাই? বের করে দিবে ক্লাস থেকে। আব্দুর রাব্বি, এদের এদের ক্যামেরা অফ কেন ভাই? বের করে দিবে ক্লাস থেকে। সৃজন, হ্যাঁ, আব্দুর রাব্বি, আপনাদের ক্যামেরা অফ কেন ভাই? ভালো লাগে ক্যামেরা অফ করে রাখতে? বের করে দিই একেবারে, ভালো থাকেন গিয়ে বাসায় বসে। তার মানে পড়াশোনা করেন নাই নাকি? হ্যাঁ বলেন। ব্যান্ড পাস ফিল্টার লাগবে। হ্যাঁ, কে বললেন এতক্ষণ পরে? বলেন। এতক্ষণ পরে কে বললেন বলেন তো একটু। ওকে, তাহলে এইটার পরে, হ্যাঁ, চুপচাপ করে থাকবেন না, ক্লাসে কথাবার্তা বলবেন। ঠিক আছে, বুঝতে পারতেছি আপনার আগের ক্লাসটা কেউ দেখেন নাই বা করেনও নাই। ঠিক আছে, তাহলে এইটার এইখানে আসলে আপনি এম পাবেন না। তো এম না পাওয়ার জন্য এইখানে আসলে একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতে হবে। হ্যাঁ, তো আপনার এই জায়গায় একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতে হবে। ফাইনালি আবার একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতে হবে। ছোট করে দেখাই। তো
তো এই ব্যান্ড পাস ফিল্টার ইউজ করার পরে আপনি এই জায়গায় আপনি যদি ব্যান্ড পাস ফিল্টার ইউজ করেন, তো ফাইনালি আপনি এখানে একটা কি পেয়ে যাবেন বলেন, এএম পেয়ে যাবেন। এইটাকে আপনি এএম বলতে পারেন। এবং এটা যেহেতু এম, তাহলে এটাকে আপনি কিও করতে পারেন বলেন, চাইলে ট্রান্সমিটও করতে পারেন। এবং আমরা সেটাই কাজটাই করব, যে এইখান দিয়া এটা যেহেতু এএম, তার মানে এইটাকে আমরা কি করে দিব বলেন, এখান থেকে ট্রান্সমিট করে দিব। ঠিক আছে? এবং এইটাকে আমরা ট্রান্সমিট করব না, কারণ এইটার ভেতরে এই এএম ছাড়াও এক্সট্রা ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কম্পোনেন্ট এখানে থাকে। তো আপনি ওকে, তাহলে আপনি এটাকে ট্রান্সমিট করলেন। তো ট্রান্সমিট করার পরে আপনাকে তো রিসিভারে যাওয়ার পরে এটাকে আবার কি করতে হবে, এই এএম এর ভেতর থেকে মেসেজকে উদ্ধার করতে হবে। তো সেটার জন্য আবার কি করতে হবে, একটা মডুলেটর আনতে হবে। তো এখানে মডুলেটর আনতে হবে, হ্যাঁ। তো মানে ডিমডুলেটর আনতে হবে। তো ডিমডুলেটর কেমন হবে সেইটাই আমাদের জানা আজকে টার্গেট। মডুলেটর তো কিরকম হবে সেটা আমরা দেখেই ফেলছি লাস্ট ক্লাসে। ডিমডুলেটর কিরকম হবে এটা আমাদের জানার উদ্দেশ্য। আসেন, তা ডিমডুলেটর কেমন হবে, এবং সেটা কোন ডিমডুলেটর বলতেছি আমরা, স্কোয়ার ল ডিমডুলেটর হবে। তো বেশ ভালো কথা, রিসিভারে যাওয়ার পর একটা অ্যান্টেনা থাকবে, যে আসলে ওই সিগন্যালটাকে, যেটাকে আমরা ট্রান্সমিটার পাঠাইছিল, এটাকে রিসিভ করে এটাকে সরাসরি আমরা আর কোনো কিছু করব না, সরাসরি আমরা একটা স্কোয়ার ল ডিভাইসের মধ্যে ঢুকাই দিব আমরা। বুঝতে পারছেন? এটাকে একদম সরাসরি একটা স্কোয়ার ল, দাঁড়ান, এটাকে আমরা একদম সরাসরি একটা স্কোয়ার ল ডিভাইসের মধ্যে ঢুকাই দিব আর কি। স্কোয়ার ল ডিভাইসের মধ্যে আমরা তাকে ঢুকাই দিব। বুঝতে পারছেন? স্কোয়ার ল ডিভাইসের মধ্যে ঢুকাই দিব। তার মানে এই যে এ এম আসতেছিল, এখান থেকে কি আসতেছে বলেন, এ এম আসতেছে না, এখান দিয়ে তো সেই এ এম ই আসতেছে। তাহলে এ এম এর ইকুয়েশনটা এখানে সেই স্কোয়ার ল ডিভাইসের হবে। তো স্কোয়ার ল ডিভাইসের আউটপুটটাকে আমরা ধরেন ধরেন যদি বলি যে V3T বা কিছু একটা বলি, ধরেন যে ভিএসি বলি আমরা, বা লেটসে অন্য কিছুই বলা যেতে পারে, no সমস্যা। তাহলে আপনি এটাকে বলতে পারেন যে ভিডি বা যা কিছু বলেন, ভিএক্স বলেন। তাহলে ভিএক্স এর মান কত হবে বলেন, ভিএক্স এর মানটা হবে, স্কোয়ার ল ডিভাইসের প্রপার্টি তো আমরা জানি, স্কোয়ার ল ডিভাইসের প্রপার্টি হবে কি রাতুল, ক্যামেরার সামনে সেরকম না ঘুরায় মোবাইলের দিকে তাকে চুপচাপ করে ক্লাস করো। হ্যাঁ, তাহলে ভিএক্স এর মান কত হবে, ভিএক্স এর মান হবে এই যে এম এর যে ভ্যালু সেইটার আপনার K1 ইন্টু ওই এম এর ইকুয়েশন প্লাস হবে পরবর্তীটার সাথে আবার K2 ইন্টু এম এর স্কোয়ার। এইটাই তো আপনার সেই স্কোয়ার ল ডিভাইসের ফাংশন, নাকি বলেন? লাস্ট ক্লাসে দেখছিলাম আমরা স্কোয়ার ল ডিভাইসের আউটপুট হবে এরকম, যে ইনপুটের সাথে প্রথমে কনস্ট্যান্টের গুণ হবে, এরপরে কনস্ট্যান্ট গুণ করে এরপরে স্কোয়ার করতে হবে। এইটাই হচ্ছে স্কোয়ার ল ডিভাইসের আউটপুট ফাংশন। ওকে, এইটা করলে এর পরে কি থাকবে বলেন, এর পরে কি থাকতে হবে, এর পরে কি থাকতে হবে বলেন, এরপরে আবার লো কি পাস রাখতে হবে ফিল্টার। বলেন। ওই তো আমার আমার লাগবে কি লোপার। বলেন, আমার লাগবে এমটি মেসেজ সিগন্যাল। তাহলে মেসেজ সিগন্যাল কেমন ধরনের সিগন্যাল, লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। তো আপনাকে যে এখানে আসলে কি লাগবে বলেন, একটা এখানে আসলে লো একটা লো পাস পাস ফিল্টার ফিল্টার। লাগবে। এখানে আসলে একটা লাগবে কি বলেন, একটা সুন্দর দেখতে লো পাস ফিল্টার লাগাই দেবেন। তো আপনি যদি এখানে সুন্দর দেখে একটা লো পাস ফিল্টার লাগাই দেন, হয়ে গেছে মোটামুটি আপনাদের ডিমোডুলেশন। বুঝতে পারছেন? লো পাস ফিল্টার লাগাই দিবেন, লাগাই দেওয়ার পরে লো পাস ফিল্টার ইউজ করার পরে এইখান দিয়ে ফাইনালি আপনি কি পাবেন বলেন, এমটি পাবেন। পিওর এমটি না পাইলেও এমটির সাথে হয়তো বা সাম কিছু একটা কনস্ট্যান্ট গুণটুন বা কিছু একটা হবে, বাট এমটি পাবেন। এমটি অর্থাৎ আপনি এফএম এর পার্টটা পাবেন, ওইটাই আপনার মেইন। কনস্ট্যান্ট গুণ থাকা মানে অ্যামপ্লিচিউড কম বেশি হবে, অর্থাৎ আপনি সাউন্ডটাকে খুব জোরে না শুনে আস্তে শুনতে পারেন, বা আপনি বেশি বেশি জোরেও শুনতে পারেন, যে কোনো একটা করলেই হবে আর কি। বুঝতে পারছেন? জি ওকে, ভাই, বুঝতে পারছি। তো এই কাজটা, এটা আপনাদের টাস্ক। এই যে ভিএক্স এর ভ্যালু কত হবে সেটা ক্যালকুলেশন করা, এইটা আপনারা ক্যালকুলেশন করে আমাকে জানাবেন। বুঝতে পারছেন? বাট ভিএক্স এর ভ্যালু কিন্তু একটু ঝামেলাপূর্ণ হবে, কারণ এখানে কিন্তু দেখতে দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে এখানে একটু বেশ ঝামেলাপূর্ণ ইকুয়েশন। বুঝতে পারছেন? আমি তো একটু ধরাই দেই,
বাট এরকমই হবে, অর্থাৎ আপনি একটু ভালো করে খেয়াল করেন একটা জিনিস, ডিফারেন্সটা একটু আপনি ভালো করে, যেটা যদি আমি আপনাকে বলা ট্রাই করি, ডিফারেন্সটা হচ্ছে হবে এইখানে। দেখেন, মডুলেটরে সবসময় একটা কি লাগতেছে বলেন, একটা ব্যান্ড পাস ফিল্টার লাগতেছে। আর ডিমডুলেটর সবসময় কি লাগতেছে বলেন, একটা লো পাস ফিল্টার লো লাগতেছে। পাস ফিল্টার। এইটাই হচ্ছে একটা বড় ডিফারেন্স, এটা মাথায় রাখতে হবে আপনার। কারণ মডুলেটরে ব্যান্ড পাস ফিল্টার কেন লাগবে? কারণ মডুলেটরের পার্টিকুলার রেঞ্জের ফ্রিকোয়েন্সি আপনার ট্রান্সমিট করতে হবে, কতটুকুতে কতটুকু, এফসি প্লাস এফএম থেকে এফসি মাইনাস এফএম পর্যন্ত আপনার ওই সিগন্যালটাকে ট্রান্সমিট করতে হবে। বাট লো পাস ফিল্টারে তো আপনার শুধু লো ফ্রিকোয়েন্সি সিগন্যালই আপনার পাস করতে হবে, এই জন্য আপনার এখানে ইউজ করতেছেন কি বলেন, লো পাস ফিল্টার ইউজ করছেন, এখানে ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতেছেন। স্কোয়ার ল ডিমডুলেটর দেখেন, সরাসরি সিগন্যালটাকে স্কোয়ার ল ডিভাইসে দিচ্ছিলেন না মডুলেটরের বেলায়। আগে এমটিআর সিটে কি কি করতেছিলেন বলেন, যোগ করতেছিলেন, তারপরে আপনি স্কোয়ার ল ডিভাইস দিয়েছিলেন। বাট ডিমডুলেটরের বেলায় কিন্তু সেটা না, ডিমডুলেটরের বেলায় সরাসরি এমটাকে আপনি কি করতেছেন বলেন, স্কোয়ার ল ডিভাইসে দিচ্ছেন। তো আমি যদি ভিএক্স এর ভ্যালু কেমন হবে, এটা একটু বেশ ঝামেলাপূর্ণ ব্যাপার হবে, বাট নো ইস্যুস, আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে ভিএক্স এর ভ্যালু হবে K1 ইন্টু হবে এম, মানে এম ওয়েভ, এম ওয়েভের ইকুয়েশন প্লাস K2 ইন্টু হবে এম ওয়েভের কি বলেন স্কোয়ার। তো আপনি এম ওয়েভের ইকুয়েশন তো জানেন না, কি বলেন, K1 এম ওয়েভের ইকুয়েশন আমরা জানি এরকম ভাবে, কি বলেন, 1 প্লাস কে এ ইন্টু এম টি। ঠিক আছে, তো তার সাথে আপনি গুণ দেন হচ্ছে এসি কস 2 পাই এফসিটি, এইটা হবে একটা পার্ট, প্লাস এবার এইখানে যেটা দাঁড়াবে K2, আর এই পুরোটাই থাকবে, বাট তার উপরে কি দেবো, স্কোয়ার দিব আর কি। তাহলে সেটা হবে 1 প্লাস কে এ ইন্টু হবে এম টি। ঠিক আছে, আর এখানে থাকবে এসি কস 2 পাই এফসিটি, তার উপর স্কোয়ার। এটা হচ্ছে অবস্থা। তো এখান থেকে আপনি ক্যালকুলেশন করতে করতে যেটা থাকবে, পরে ফাইনালি লোপাস ফিল্টারের ভেতর দিয়ে পাস করাবেন। লোপাস ফিল্টারের ভেতর দিয়ে পাস করালে এখানে সাম কিছু একটা কনস্ট্যান্ট টন পাবেন, ইনটু এমটি পাবেন। ব্যাস এইটাই হচ্ছে আপনার আউটপুট। এমটির সাথে কিছু মানে কনস্ট্যান্ট গুণ থাকলে খুব একটা মানে ওরিড হওয়ার কিছু নাই। আপনি দেখবেন যে আসলে ফাইনালি আপনি এফএম ফ্রিকোয়েন্সির টার্ম আপনি পাচ্ছেন কিনা। এফএম ফ্রিকোয়েন্সির টার্ম যদি পান, সেটাই হবে আপনার মেসেজ সিগন্যাল। ওকে, তো এই হচ্ছে আপনার এটা বাসার কাজ, এটা আপনার থাকলে এটা আপনার ক্যালকুলেশন করে নেবেন, সলভ করে নেবেন। হ্যাঁ, আমরা নেক্সট ডিমডুলেটরে মুভ করি। নেক্সট ডিমডুলেটর নন কোহেরেন্ট। আচ্ছা, এটার নাম নন কোহেরেন্ট বলতেছি কেন দেখেন তো, একটু চিন্তা করেন তো, বলেন এখানে নন কোহেরেন্ট কেন বলতেছি আমরা। কারণ ভাই এই যে ডিমডুলেশন তো আমরা ক্যারিয়ার সিগন্যাল সাদৃশ্য কোনো ওকে, চিহ্ন দেখেন, নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং ডিমডুলেশনের বেলায় আমাদের কিন্তু আসলে কোনো ধরনের কোনো এই যে সেম ক্যারিয়ার কি এখানে লাগতেছিল বলেন, না, এই জন্য এটাকে বলছেন নন কোহেরেন্ট না। ডিটেক্টর বা ডিমডুলেটর। ঠিক আছে, ওকে। তো নন কোহেরেন্ট ডিমডুলেটর আরেকটা ইউজ করতে পারি, সেটাকে বলতেছি আমরা হচ্ছে এনভেলপ ডিটেক্টর। 3 নাম্বার বলতেছি আমরা, 3 নাম্বার যে ডিটেক্টরটা আছে আমাদের কাছে অ্যাভেলেবল, সেটাকে আমরা বলতেছি হচ্ছে, এইটাও নন কোহেরেন্ট ডিটেক্টর। নন কোহেরেন্ট ডিটেক্টর বা এটাকে বলতে পারি হচ্ছে আমরা ডিমডুলেটর, যেটা আর ডিমডুলেটর ডিটেক্টর তো একই কথা, নন কোহেরেন্ট ডিটেক্টর। তো এটা তো দুইটা ক্লাসিফিকেশন, আগেরটা দেখলাম স্কোয়ার ল ডিটেক্টর দেখলাম। তো এইবার যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এনভেলপ ডিটেক্টর বলতেছি এটাকে আমরা, এনভেলপ ডিটেক্টর, অথবা এটাকে আপনি বলতেছেন পিক ডিটেক্টর। তো এটা এস্টাবলিশ করার আগে একটা কাজ করা যাক। কাজটা হচ্ছে, এটা বোঝার আগে আমাদের ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিংটাকে একটু বুঝে আসা দরকার। তাইলে আমরা এটা ভালো বুঝতে পারবো, আদারওয়াইজ বুঝতে পারবো এবং এটা সময় দিতে হবে, বেশ ভালোই সময় নেবে। আগে যেগুলো ম্যাথমেটিক্যালি ছিল, তো এগুলো আপনাদের বুঝতে হয়তো বা খুব বেশি কঠিন মনে হয় না, বাট এইবার একটু প্যারা খাবেন। শুরুতেই বলে দেওয়া হলো যাতে করে আপনি না ঘাবড়ান। আসেন তাহলে আমরা এনভেলপ ডিটেক্টর দেখতেছি। তো এটা বোঝার আগে ক্যাপাসিটরের চার্জিং বা ডিসচার্জিং এটা যদি একটু বোঝার ট্রাই করেন। আসেন ধরেন
এইটা একটা ক্যাপাসিটর, লেটস। এগুলো একটা অ্যাডভান্স টপিক হয়ে যাবে, তারপরও বুঝতে হলে তো পড়া লাগবে, কিছু করার নাই। ধরেন এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এটা হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে? আর এইটা হচ্ছে আপনার ক্যাপাসিটর। তো আমি এখানে একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে দুইটা, আমরা একটা কাজ করি, দাঁড়ান। কাজটা হচ্ছে এই ক্যাপাসিটরের আমরা ইনপুট অ্যান্ড আউটপুট দুইটা ওয়েভ শেপ আঁকাই আমরা। আসেন, আর আরেকটা গ্রাফ এইদিকে, দুইটা গ্রাফ নেওয়া যায় এইদিকে, একটাকে এইদিকে থাক, ওকে, আরেকটা এইদিকে থাক। আসেন, তো এইটা হচ্ছে আপনার সেই সাপ্লাই ভোল্টেজ, এইটা হচ্ছে আপনার সেই সাপ্লাই ভোল্টেজ, আর এইটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ, আর এইটা হচ্ছে আপনার সেই সাপ্লাই ভোল্টেজ। তো এই বরাবর আপনি সাপ্লাই ভোল্টেজ প্লট করতেছেন, অর্থাৎ এই ভোল্টেজটাকে আপনি এই বরাবর প্লট করবেন এই গ্রাফে। আর এই গ্রাফে আপনি এইটার অ্যাক্রস, এইটার এই যে দুইটার ক্যাপাসিটরের যে অ্যাক্রসের যে ভোল্টেজ, সেই ভিসি এইটাকে প্লট করবেন এবং সেটা টাইমের স্কেলে প্লট করতেছেন। আপনি যদি এইটাকে প্লট করতে চান তাহলে এটা তো কত ভোল্ট বলেন? ফিক্স ভোল্টেজ না কত ভোল্ট? 5 ভোল্ট ফিক্স, নাকি বলেন? জি অর্থাৎ ভাই। এই জায়গার ভোল্টেজ আপনি জিরো জি ভাই। টাইমেও 5 ভোল্ট পাবেন, আপনি যদি আরো 2-3 মিনিট পর আগান তাও কত ভোল্টই পাবেন বলেন? 5 ভোল্টই বুঝলাম। পাবেন। তার মানে এটা এটা একটা কনস্ট্যান্ট লাইন পাবেন, আপনি একটা কনস্ট্যান্ট লাইন পাবেন, এবং ডিসি কে তো ওইভাবেই প্রকাশ করে, নাকি বলেন? তার মানে আপনি জি ভাই। এইখানে একটা কনস্ট্যান্ট লাইন দেখতে পারবেন। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? এবং এই কনস্ট্যান্ট লাইনের এই যে প্রত্যেক মুহূর্তে ভোল্টেজ হবে কত ভোল্টেজ বলেন? 5 ভোল্ট। এখন আপনার কাছে মনে হইতে পারে ভাই, এই ক্যাপাসিটর আর সাপ্লাই ভোল্টেজ তো কিসে আছে বলেন? প্যারালালে আছে। তো প্যারালালে তো কি বলেন? ভোল্টেজ সমান। তার মানে এইখানে যেরকম 5 ভোল্ট পাইছি এইখানেও কি পাবো বলেন আমরা? 5 ভোল্ট। সেম 5 ভোল্টই পাবো। পাবো কেন? তার মানে এইখানেও কি পাবো আমরা? একটা 5 এরকম ভোল্ট। কনস্ট্যান্ট লাইন পাবো। জি। পাবো কিনা বুঝতে বলেন? পারছি। জি। এই সবাই কথা বলেন, আনমিউট করেন, সবাই আনমিউট করেন। জি ভাই। এরকম পাবো কিনা বলেন? জি ভাই। জি পাবো, বাট দুঃখের বিষয় আমরা এটা পাবো না। হ্যাঁ। দুঃখের বিষয় আমরা এটা পাবো না, বুঝতে পারছেন? দুঃখের বিষয় এটা আমরা পাবো না, কারণ এই ক্যাপাসিটর, পারভেজ সাহেব আপনি মিউট করেন, যাদের হ্যাঁ মিউট করেন। এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর 5 ভোল্টের প্যারালালে আসার সাথে সাথেই ক্যাপাসিটরের ভোল্টেজ একদম ওই মুহূর্তেই 5 ভোল্ট হবে না। জি ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যাপারটা কিছু সময় প্র্যাকটিক্যাল, কারেন্ট প্রবলেম। ব্যাপারটা প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল সিনারিও চিন্তা করেন। আপনি ভাত খাওয়া যখন শুরু করছেন তখন কি আপনি প্লেটে ভাত আর সাথে সাথে সব খেয়ে ফেলতে পারবেন? ইজ ইট পসিবল? না, না। প্র্যাকটিক্যাল কথা বাস্তব। হইল না এটা। তো প্র্যাকটিক্যালি আপনি এইখানে কত ভোল্ট সাপ্লাই দিচ্ছেন বলেন? 5 ভোল্ট সাপ্লাই দিচ্ছেন, যে একদম সঠিক কথা। বাট এই 5 ভোল্ট পুরোপুরি ক্যাপাসিটরের মানে একবারে মানে খুব মানে 5 ভোল্টের সাথে লাগানোর সাথে সাথে ক্যাপাসিটর একদম 5 ভোল্টের চার্জে চার্জিত হবে এরকম হবে না। ক্যাপাসিটর আসলে স্লোলি ধীরে 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 ভোল্টেজটা এর অ্যাক্রসে বাড়তে থাকবে। এবং এটার ভোল্টেজ কখন সমান হবে বলেন? 5 ভোল্টেজ যখন সমান হবে তখন এর কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। বাট মানে এই ক্যাপাসিটর ভোল্টেজ ধীরে ধীরে বাড়তে থাকে, বুঝতে পারছেন? মনে করেন যে 1 ভোল্ট, তারপরে 2 ভোল্ট, তারপরে 3 ভোল্ট, তারপরে 4 ভোল্ট, একটু পরে গিয়ে 5 ভোল্ট, মানে বেশ টাইম নিয়ে ধীরে 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 তার ভোল্টেজ ডেভেলপ হবে। যতক্ষণ না পর্যন্ত এখানে সাপ্লাই ভোল্টেজের সমান ভোল্টেজ এখানে ডেভেলপ করতে পারে ততক্ষণ পর্যন্ত এখানে কি ফ্লো করবে বলেন? কারেন্ট ফ্লো কারেন্ট করবে। ফ্লো হবে। বাট যখনই 5 ভোল্ট বিল্ড আপ করে ফেলবে তখন কিন্তু আর কি ফ্লো করবে না বলেন? কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে? তো আপনি এই ব্যাপারটা এরকম হবে না যে একদম দুম করে আপনি যেরকম আগের বার বলতেছিলেন। দেখেন আপনি যেরকম আগে একদম বলতেছিলেন যে এই জিরো টাইমে কত ভোল্ট হয়ে যাবে, একদম দুম করে 5 ভোল্ট হয়ে যাবে, ভাই এরকম হবে না।
সুতরাং ক্যাপাসিটর কিছু টাইম নেবে, বুঝতে পারছেন? ক্যাপাসিটর কিছুটা টাইম নেবে এই ফুল ফুল চার্জে চার্জিত সে হবে না, তার জন্য কিছুটা টাইম দরকার। তাহলে কেমন হবে বলেন ব্যাপারটা? ব্যাপারটা সে 5 ভোল্টে এক সময় না এক সময় পৌঁছাবে, বাট একদম দুম করে সে 5 ভোল্টে পৌঁছাবে না। তাহলে সে কেমনে পৌঁছাবে? পৌঁছাবে হচ্ছে এমনি যে শুরুতে স্লোলি সে চার্জ হতে থাকবে, চার্জ হইতে 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 আস্তে 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 এক সময় সে কত ভোল্টে পৌঁছাবে বলেন? এই সেই 5 ভোল্টে সে পৌঁছাবে। বাট এরকম হবে না যে দুম করে সে 5 ভোল্টে চলে যাবে, হ্যাঁ, ব্যাপারটা এরকম হবে না, বুঝতে পারছেন? তো আপনি এই একটা জিনিস একটু দাঁড়ান। ঠিক আছে, এবং এর এর ফুল চার্জ দেখেন তো কোথায়, ফুল চার্জ কোথায় হচ্ছে বলেন? এই যে এই ভ্যালু না, এইটাকে তো আপনি আপনি ক্যাপাসিটর ভোল্টেজকে প্লট করতেছিলেন, তাই না? তাহলে ফুল চার্জের হবে কত ভোল্টে গেলে বলেন? 5 ভোল্টে গেলে আর কি, তখন সে ফুল চার্জে চার্জ দিতে হবে নাকি বলেন? কিন্তু একদম ভোল্টেজ সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি সে 5 ভোল্টে পরিণত হবে না? এটা কিছুক্ষণ পর গিয়ে, এতক্ষণ দেখেন কতখানিক পর গিয়ে পরিণত হচ্ছে বলেন? এই যে এতখানিক সময় যাওয়ার পরে, ব্যাপারটা বুঝতে পারছেন কিনা দেখেন, এই যে এতখানিক সময় যাওয়ার পরে গিয়ে, এতখানিক সময় যাওয়ার পরে গিয়ে 5 ভোল্টে গেছে। 5 ভোল্টে পরিণত হয়েছে, বুঝতে পারছেন? তো এই যে যে ঘটনা ঘটছে না, এই ঘটনাকে বলা হয় স্টেডি স্টেট, আর এইটাকে বলা হয় ট্রানজিয়েন্ট স্টেট। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? আপনি যে বলেন যে ডিসিতে ক্যাপাসিটর কি হয়ে যায় বলেন? শর্ট হয়ে যায়, মানে সরি ওপেন হয়ে যায়, মানে এরও যা ভোল্ট এরও তাই ভোল্ট ওপেন হয়ে যায়, এটা কখন বলেন? স্টেডি স্টেটে যাওয়ার পরে ঘটনা। আচ্ছা এত কিছু না বলি আমরা, এত এত কথা বলে লাভ নাই, আমরা ফার্স্ট ফার্স্ট আগে আসেন। তো যেটা বুঝতে পারছেন যে সে আসলে এতখানিক সময় পর গিয়ে আসলে সে কি হয়েছে বলেন? ফুল চার্জে চার্জিত হয়েছে, এতখানিক সময় পর গিয়ে সে ফুললি চার্জে চার্জিত হয়েছে। ঠিক আছে, তো এর এই যে 5 ভোল্ট, হ্যাঁ, তো আমরা এইখানে একটা টাইম চিন্তা করি, এইখানে একটা টাইম চিন্তা করি, এত এত কাছে না, আর একটু দূরে সরাইনি, ধরেন এতখানিক টাইম আমরা চিন্তা করি, এইটুক টাইম আমরা চিন্তা করি, এতটুক টাইম আমরা চিন্তা করি। ওকে, তাহলে এই টাইমের ধরে নিলাম যে তার ভ্যালু যেটা পাবেন আর কি, এই টাইমে যে তার ভ্যালু হবে, ঠিক আছে, এতখানিক যে টাইমটা, যে এটা যদি সেটা তার ফুল চার্জের 63.2% আসে, বুঝতে পারছেন? 63.2% অফ 5 ভোল্ট যদি আসে, তাহলে এত টাইম যে টাইম লাগতেছে, ওই টাইমটাকে আমরা বলবো তার টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট বা টাও বলবো এটাকে আমরা, টাও বলবো, টাও। এটা হচ্ছে এই ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্ট। অর্থাৎ ফুল চার্জে চার্জ দিতে হবে তো স্টেডি স্টেটে গেলে তারপরে ফুল চার্জে চার্জ দিতে হবে, বাট ফুল চার্জ না, ফুল চার্জের 63.2%-এ পৌঁছাইতে যে সময়টা দরকার, ওই সময়টাকে বলবো ওই ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্ট বলবো আমরা, এবং এটাকে বলবো চার্জিং টাইম কনস্ট্যান্ট। এটাকে বলতেছি আমরা টি চার্জিং, টাও চার্জিং, অর্থাৎ চার্জিং টাইম কনস্ট্যান্ট, বুঝতে পারছেন? এটাকে বলতেছি আমরা চার্জিং টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, তো বেশ ভালো কথা, আমরা এইটুকু যদি আমরা বুঝে থাকি, তো আমরা এবার ডিরেক্টরটা ডিজাইন করি, নতুবা এই কথাবার্তা সারাদিন চলতেই থাকবে, শেষ হবে না, হ্যাঁ। তো আমরা ডিরেক্টর ভাই, ডিজাইন করা শুরু করি, হ্যাঁ বলেন। এখানে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, অবশ্যই আপনি করতে ওই যে পারেন। যে ক্যাপাসিটরে যে ভাই আপনি ভোল্টেজের তাহলে একটু যে দেখেন একটু, হ্যাঁ, পরে করেন, সমস্যা নেই, পরে করেন। আচ্ছা দেখেন, আমরা যদি সার্কিটটা ডিজাইন করা স্টার্ট করি, আমাদের কি কি সার্কিট পাবো। তো ধরেন এই জায়গায় আসলে একটা রেজিস্ট্যান্স থাকবে, আর এই জায়গায় একটা ডায়োড থাকবে, বুঝতে পারছেন? তো ডায়োড থাকবে, আর এইখানে আমাদের যে এএম সিগন্যাল, হ্যাঁ, ওই এএম সিগন্যাল আসলে এই যে যেইটা এই সিগন্যালটা সেই এএম সিগন্যাল, অর্থাৎ অ্যান্টেনা দিয়ে আসলে মানে ট্রান্সমিটার তো সেই সিগন্যালটাকে রিলিজ করলো আর কি, বাতাস ছেড়ে দিল। তো আমি করলাম কি, এই যে
সেই অ্যান্টেনার মাধ্যমে ওই এএম সিগন্যালটাকে আমি এখানে রিসিভ করলাম, এএম সিগন্যালটা এখানে রিসিভ করলাম, রিসিভ করে জাস্ট এরকম একটা সার্কিটের ভেতর আমরা প্রবেশ করালাম, এবং এই জায়গায় থাকবে একটা ক্যাপাসিটর থাকবে, আর এই জায়গায় একটা একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর থাকবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে সি, আর এই হচ্ছে আপনার লোড রেজিস্ট্যান্স বলেন, এটাকে আপনি আরএস বলেন, কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে একটা ডায়োড থাকবে, আইডিয়াল ডায়োড, যেটাই বলেন না কেন, নো ইস্যুস। ঠিক আছে। তো এখানে ঘটনাটা ঘটবে কি বলেন, এখানে ঘটনাটা যেটা ঘটবে, দেখেন আমরা একটা গ্রাফ নিয়ে আসি, একটা একটা আইডিয়াল, আমরা ধরেন এই যে এম যেটা আছে ওই এম এর একটা গ্রাফ আমরা আঁকাই এখানে। বুঝতে পারছেন? এম এর আমরা একটা গ্রাফ আঁকাই। ওকে, তাহলে এম এর গ্রাফ তিন ভাবে হইতে পারে, তিনটা হইতে পারে এম। ঠিক আছে, আন্ডার মডুলেটেড এম হইতে পারে, তারপরে ক্রিটিক্যাল মডুলেটেড এম হইতে পারে, তারপরে আপনার আরেকটা কি বলেন, ওভার মডুলেটেড এম হইতে পারে। তাহলে আমরা আন্ডার মডুলেটেড এম নিয়ে কাজ করি, বাকিটা আমরা পরে দেখে নিবেন, আসেন। তো আমরা আন্ডার মডুলেটেড এমটা আঁকাই। ওকে, তো আন্ডার মডুলেটেড এম এর ওয়েভটা কেমন হয় বলেন, আমরা তো দেখছিলাম নাকি বলেন, যে প্রথমত মেসেজের ডটের টাকাইতে হয়, তাই না? এই যে এরকম করে মেসেজের প্রথমত একটা ডটে ডাকাইতে হয়, ডটেড মেসেজ আঁকাইতে হয়, তাই না? এরকমই তো, এরকম। ওকে, নিজের দিক থেকেও নেগেটিভ মানে রিফ্লেকশন আঁকাইতে হবে এই দিক থেকেও, এরকম। তো এটা আন্ডার মডুলেটেড মানে এটা নেগেটিভ দিকে আসবে না। এবং আমরা যদি জি। সাইন ওয়েভে দেখাই, তাহলে সাইন ওয়েভ দেখাইলে গ্রাফটা হবে এইরকম হবে ভেতর দিয়ে। এই এই দুটো হচ্ছে এনভেলপ। এই যে এটাকে আমরা বলতেছি এনভেলপ, এই যে ডটেড লাইন এটাকে আমরা এনভেলপ বলতে পারি। এবং সেটার ভেতরের ক্যারিয়ারটা আসলে এরকম ভাবে, এরকম ভাবে থাকে কিনা বলেন। জি। রাইট। এটা আসলে আপনার জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝছেন? আমি আপনাদের বোঝানোর যে রিস্ক নিলাম, বাট এটা আসলে রিস্ক নেওয়াটা ঠিক হয় নাই। আমার এখন বিরক্ত লাগতেছে, হ্যাঁ বোঝাইতে। আসেন একটা গন্তব্যে পৌঁছে 10টা পর্যন্ত আমরা কন্টিনিউ করব, এরপরে বাকিটা বুঝে নেবেন, ঠিক আছে? আসেন। দেখেন তো এখানে যেটা ঘটনা ঘটতেছে, আম, যে ঘটনা ঘটবে কি দেখেন তো, এটা তো ডায়োড নাকি বলেন, একটু সিম্পলি বোঝাই, হ্যাঁ কমপ্লেক্স করে না বুঝাই। এটা তো ডায়োড নাকি বলেন। জি। তো ডায়োড মানে এর ভেতর দিয়ে শুধু পজিটিভ হাফ সাইকেলই পাস করবে, নেগেটিভ পোর্শন তো কি করবে না বলেন, পাস করবে না, করবে জি। না, এই করবে না বলেন, করবে না। করবে না। তো করবেন। এইটা আসলে এই জায়গার ওয়েভ আর কি, বুঝতে পারছেন? বাট আমরা যদি এই জায়গার ওয়েভটা দেখাই, এই জায়গার মানে ডায়োডের, ডায়োড ক্রস করার পরে সিনারিও কিরকম হবে বলেন। ডায়োড ক্রস করার পরে সিনারিও আসলে যেরকম হবে, দাঁড়ান আমরা এটা কপি করে নেই। পজিটিভ কার্বন। হুম, দারুন। কি বলছেন রাতুল সাহেব, বলেন। মানে শুধু পজিটিভ অংশটুকু থাকবে শুধু। হ্যাঁ, শুধু পজিটিভ অংশ থাকবে, বাট জিনিসগুলো আরো খুব চমৎকার ভাবে এক্সপ্লেন করা যায়, বাট আপনাদের লেভেলে করতে গেলে আপনারা বিষয়টা চমৎকার ভাবে নিবেন না, বলবেন ভাই আন্দাজে আন্দাজে কি বোঝাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ বলেন ভাই। না এটা থাক ভাই ভাই, একটু বুঝেন ভাই। না এটা ভাই বুঝেন। আপনাদের লেভেলে আসলে আমার কষ্ট হয়ে যাবে আর কি, হ্যাঁ। আসলে অনেক কষ্ট হয়ে যাবে, বুঝছেন, আপনাদের বোঝাইতে গেলে। সমস্যা নাই, আপনি একটু হিন্টস দিলে আমরা ভাই বুঝে যাবো যে ভাই। না বুঝবে সে সেকেন্ড বার আবার দেখবে ভাই।
জি ভাই, ভিডিওটা কয়েকবার দেখে বুঝানোর বুঝে যাবো চেয়ে এখন। ব্যাপারটা হচ্ছে যে আপনি মানে এক্সপ্লেন করাটাই আমার জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, যে আপনি আসলে আপনি আসলে বুঝবেন কি আই ডোন্ট নো, বুঝতে পারছেন? ভাই ইনশাল্লাহ বুঝবো, বুঝেন। ঠিক আছে। চেষ্টা করবো সমস্যা না। হ্যাঁ, যতটা শর্টে আমিও পারি আর কি। হ্যাঁ, আসেন। আরে কি এক জ্বালার ভেতর পড়লাম এটা নিয়ে। ওকে, ফাইন। তো এটা তো ডায়োড নাকি বলেন? তো ডায়োড হলে যেটা ঘটবে যে এইখানে এর পুরাটাই পাওয়া যাবে, বাট এইটার ক্রস করতে শুধু পজিটিভ হাফ সাইকেলের, অর্থাৎ এই পজিটিভ ওয়েভ যেগুলো আছে, হ্যাঁ, এই গ্রাফের, একটু দাঁড়ান। হ্যাঁ, এই গ্রাফের যে পজিটিভ দিকের পোর্শন গুলাই আছে সেগুলোই তো পাস হবে, তাই কিনা বলেন? নেগেটিভ দিকের গুলো তো আর কি হবে না বলেন, পাস হবে না। পাস হবে না। শুধু পজিটিভ দিকের গুলোই সে পাস হবে, তারপর নেগেটিভ দিকের গুলো বাদ হয়ে যাবে। তার মানে যেটা হবে, গ্রাফটা আসলে এরকম হয়ে যাবে। গ্রাফটা আসলে এরকম হবে, রাতুল সাহেব বুঝতে পারছেন? জি। মানে ওয়েভের পরে, মানে ইসের পরে আপনার ওই ডায়োডের পরের অংশে আসলে এরকম হয়ে যাবে। নিচের অংশটুকু টোটালি বাদ পড়ে যাবে। হ্যাঁ, এই অংশটা আসলে, ওকে, এরকম হবে কিনা বলেন? জি। ওকে, জি। যদি এরকম হয়, ওকে, যদি এরকম হয় ব্যাপারটা, এখন আসলে এখন আসলে টুইস্টের জায়গাগুলো দাঁড়াবে আর কি আপনার। হ্যাঁ, এরপরে ঘটনাগুলো কি ঘটবে আর কি দেখেন। তো এই জায়গায় এরকম ঘটনা ঘটলো হচ্ছে ডায়োডের পরে, আর এই যে যেটা সেটা ডায়োডের আগে। তো এর পরে দেখেন এই সার্কিটটা আছে, এই যে এই সার্কিটটা হচ্ছে এর পরে, অর্থাৎ একটা আর এবং কি বলেন, একটা সি। ব্যাপারটা বুঝছেন? একটা আর এবং কি বলেন, সি, এর পরে। তো একটা কাজ করা যাক, বেশ ভালো কথা, আমরা চার্জিং সার্কিট নিয়ে একটু কথাবার্তা বলছি, আমরা একটা কাজ করা যাক, আমরা ডিসচার্জিং সার্কিট নিয়ে একটু কথাবার্তা বলা যাক। ঠিক আছে, চার্জিং তো এরকম হবে, বুঝতে পারতেছেন যে ধীরে 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 কি হবে বলেন, চার্জিং হবে। বাট ডিসচার্জিং হলে কি হবে বলেন? ধরেন এখানে দুইটা সুইচ ছিল। তো একটা সুইচ হচ্ছে আপনার, একটা সুইচ দেখে ধরেন এরকম ভাবে আপনি, এটা হচ্ছে চার্জিং চার্জিং চার্জ করার জন্য আপনি সার্কিটটা ক্লোজ করছিলেন, এবং এইটার প্যারালালে ধরেন আর একটা রেজিস্ট্যান্স আছে, যতটা শর্টে পারা যায় বুঝছেন আপনাদের জন্য। অথবা এটা বলতেই ভয় লাগতেছে আমার, আসেন। তো আপনি এইখানে ধরেন আর একটা সুইচ আছে, তো এই সুইচের এই জায়গায় লোড আছে, লোড আছে, হ্যাঁ। ওকে, তাহলে আপনি আমাকে বলেন, ধরেন আপনি এইবার প্রথমবার যেটা করছেন আর কি, হ্যাঁ। হ্যাঁ সাফি আসিস? হ্যাঁ, আপনার আসি শুনতেছি, আপনার মাইক্রোফোন মিউট করেন। তো আপনি, আচ্ছা বন্ধু, তুই এক কাজ কর তোর। তবে আপনার ওকে, তাহলে এখানে দুইটা সুইচ ছিল, একটা সুইচ এইটা আর একটা সুইচ হচ্ছে এইটা, দুইটা সুইচ। তো এক নাম্বার সুইচ হচ্ছে চার্জিং সুইচ, অর্থাৎ এক নাম্বার সুইচ দিয়ে আপনি ক্যাপাসিটর কি করতে পারবেন বলেন, চার্জ করতে পারবেন। তো ক্যাপাসিটরকে আপনি এইভাবে এইভাবে চার্জ করলেন, বেশি কিছুক্ষণ আপনি ভোল্টেজের সাথে রেখে দিলেন, ক্যাপাসিটর চার্জ হলো। তো ক্যাপাসিটর ফুল চার্জ হয়েছে, এখন আপনি এটাকে ডিসচার্জ করতে যাচ্ছেন, তাহলে আপনি এই সুইচটাকে আপনি অন করে দিবেন, আর এই সুইচটাকে আপনি ওপেন রেখে দিবেন। তাহলে ক্যাপাসিটর যে চার্জ হয়েছিল সেইটা এখন ক্যাপাসিটর, তাহলে কি এই প্রান্ত প্লাস এবং কি এই প্রান্ত কি মাইনাস না? তো ক্যাপাসিটর এবার করবে কি বলেন, এই জায়গা দিয়ে কি করবে বলেন, সে কারেন্ট ফ্লো করে স্টার্ট করবে। জি। ঠিক আছে, জি। ক্যাপাসিটর এই জায়গা দিয়ে কারেন্ট ফ্লো করে স্টার্ট করবে, এবং ক্যাপাসিটর ধীরে 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 ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে যাবে, নাকি বলেন? জি। এখন জি। ক্যাপাসিটর কি একবার ধরেন এইখানে এইখানে হচ্ছে 5 ভোল্ট লেটস সে, কারণ ক্যাপাসিটর অ্যাক্রসে 5 ভোল্টের ব্যাটারি ছিল, তাহলে ক্যাপাসিটর 5 ভোল্ট সে গেইন করলো। তো 5 ভোল্ট গেইন করলে ক্যাপাসিটরের এইবার কি মানে এইবার যে চার্জ ডিসচার্জ হবে, সে একদম ধূপ করে কি 0 ভোল্ট হবে নাকি টাইম নিবে বলেন তো একটু? আস্তে আস্তে করে হবে। টাইম নিবে। আস্তে টাইম আস্তে, নেবে ভাই। এক্স্যাক্টলি, ইট উইল টেক টাইম। ওকে, তো আপনার সার্কিটটা যেটা হবে, তাহলে তখন গ্রাফটা কেমন হবে বলেন? গ্রাফটা হচ্ছে,
তোর গ্রাফটা কেমন হবে বলেন? এটা হচ্ছে চার্জিং গ্রাফ, হ্যাঁ? তো ডিসচার্জিং গ্রাফটা এরকম হবে। আমাদের ডিসচার্জিং গ্রাফটা দেখাই আপনার এখানে, হ্যাঁ? ওকে, ডিসচার্জিং গ্রাফটা কিরকম হবে? যে শুরুতে এইটার এইটার যে ভোল্টেজ, ক্যাপাসিটর ভোল্টেজ দেখাচ্ছেন, শুরুতে এর ভোল্টেজ থাকবে একদম এই 5 ভোল্টে, 5 ভোল্টই থাকবে, 5 ভোল্ট। 5 ভোল্টে থাকবে। তো আপনি কি এইটার ভোল্টেজ যে 5 ভোল্টে থেকে ধীরে ধীরে ডিসচার্জ শুরু করবে, দেখেন এটা সেই 5 ভোল্টের লেভেল। আপনি যখন এস টু সুইচ ক্লোজ করে দিলেন, তখন এটা করবে কি ধীরে ধীরে ডিসচার্জ হবে, এই যে ধীরে ধীরে ডিসচার্জ হইতে 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 একসময় কি হয়ে যাবে বলেন? এখানে 0। ডিসচার্জ জিরো হয়ে যাবে, বা জিরো কখনোই হয় না, বাট ধরে নেই আমরা জিরো হবে। তো এটা ধরুন হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং অবস্থা, চার্জিং কন্ডিশন, যেটাই বলেন না কেন। এবং এটা হচ্ছে ক্যাপাসিটরের ডিসচার্জিং অবস্থা। আরে এতবার এসএমএস দিলে কেমনে হয় রে ভাই? ওকে, তাহলে এইটা হচ্ছে ক্যাপাসিটরের ডিসচার্জিং অবস্থা। ওকে, এখন আপনি আমাকে বলেন এই চার্জিং কত দ্রুত হবে আর ডিসচার্জিং কত দ্রুত হবে, মানে চার্জিং কত দ্রুত হবে আর ডিসচার্জিং কত দ্রুত হবে, সেটা ডিপেন্ড করছে কার উপরে বলেন? লোডের উপর। ধরেন চার্জিং কতটা ফাস্ট হবে, আচ্ছা ধরেন না ডিসচার্জিং কত দ্রুত সে ডিসচার্জ হবে, এটাকে ডিপেন্ড করে কার উপরে? ক্যাপাসিটেন্সের উপর। না, ক্যাপাসিট্যান্স ধরেন ফিক্স, ক্যাপাসিট্যান্স নিয়ে আমার কথাবার্তা নাই। কত দ্রুত সে ডিসচার্জ হবে বলেন? ভোল্টেজের উপরে। মানে 5 ভোল্ট থেকে 0 ভোল্টে কনভার্ট হবে বলেন? লোড যেমন হবে। রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড আমি করবে। এইটা হচ্ছে ডিসচার্জিং, এইটা হচ্ছে ডিসচার্জিং হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে। তাহলে লোড রেজিস্ট্যান্সের মান আমি যত কমাই দিব, মানে ধরেন জিরো করে দিলাম, ধরেন লোড রেজিস্ট্যান্সের মান জিরো করে দিলাম, তাহলে লোড রেজিস্ট্যান্স জিরো করা মানে কি বলেন? একেবারে শর্ট শর্ট হয়ে যাবে না? জি। তো শর্ট হয়ে গেলে তো 5 ভোল্ট একদম মুহূর্তের ভিতর কি হয়ে যাবে বলেন? 0 ভোল্টে পরিণত হবে না? এখানে তো ব্যাপারটা খরচ বুঝতে পারছেন? হইতেছে না, তাহলে জিরো কেমনে হইব? হ্যাঁ, কি হচ্ছে না? যদি এখানে লোড না থাকে তাহলে লোডে তো কোনো খরচ হইতেছে না, কিছু মানে খাও যা নাকি? যাইতেছে তাই কারেন্ট ফ্লো করবে না? অনেক বেশি কারেন্ট ফ্লো করবে না? অনেক। ইনফিনিটি। আরে ভাই, এই যে একটা ব্যাটারিকে তুমি এই জায়গায় 2 মাথা শর্ট করে, তাহলে এই ব্যাটারি ছিল 5 ভোল্ট, তাই না? শর্ট করে দেওয়ার পরে তার ভ্যালু হবে কত ভোল্ট? 0 ভোল্ট হয়ে যাবে না মুহূর্তের ভেতরে? হ্যাঁ হ্যাঁ। জি। বুঝতে পারছেন? মুহূর্তের ভেতরে জিরো, তার মানে আপনি যদি এই রেজিস্ট্যান্সের মান যত কমাই দিবেন তত দ্রুত সে ডিসচার্জ হবে আর কি। আর এইটার মান যত বাড়াই দিবেন তত স্লোলি স্লোলি সে কি হবে বলেন? ডিসচার্জ হবে। টিচার আর হবে। আপনি আপনি ধরেন এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, লেটস সে এই জায়গায়, এইটাকে বলে চার্জিং রেজিস্ট্যান্স আপনি বলতেছেন, এই আর এস দিয়া। তাহলে আর এস এর মান যত আপনি ধরেন, ধরেন আপনি বা চার্জ করবেন আর কি, তো আর এস এর মান আপনি যত বাড়াই দিবেন তত কম কারেন্ট ফ্লো করবে, এবং এটা চার্জ হতে অনেক বেশি টাইম লাগবে। এবং আর এস এর মান যত আপনি আর এস এর মান যত কমাই দিবেন তত দ্রুত কারেন্ট ফ্লো করবে, তত বেশি কারেন্ট ফ্লো করবে, এবং যত বেশি কারেন্ট ফ্লো করবে তত দ্রুত কি হবে বলেন? ক্যাপাসিটর চার্জ চার্জ দ্রুত হবে। হবে। হ্যাঁ। তো ক্যাপাসিটর চার্জ এবং ডিসচার্জ এটা ডিপেন্ড করতেছে তার সাথে যে সিরিজের রেজিস্ট্যান্স থাকবে তার উপরে ডিপেন্ড করতেছে। তো আপনি দেখেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে অন্য কিছু, হ্যাঁ বুঝে নিয়েন। তো আপনার এইখানে আবু হানিফ আপনার নয়েজ আসতেছে ভাই। ওকে, তো আপনার এখানে যেটা হবে, এই এইটা হচ্ছে, দেখেন এই এইটা দিয়ে হচ্ছে ক্যাপাসিটর চার্জ হবে, বুঝতে পারছেন? এইটা দিয়ে ক্যাপাসিটর চার্জ হবে এবং সে কি হবে বলেন? ডিসচার্জ হবে। তো ভাইয়া চার্জ ডিসচার্জ আমি বুঝাইতে পারতেছি না, আপনারা বুঝে নিয়েন, বা অনলাইনে আমি একটা ভিডিও দিব, একটু দেখে নিয়েন, হ্যাঁ? বুঝতে গেলে আপনাদের তার তোর সিরে যাবে আর কি, আসেন। তো যেটা হবে ফাইনালি, যেটা হবে দেখেন, একটু আমি আপনাদেরকে দেখাই যে এই যে এইখানে এই সিগন্যালটা তো এইখানে আসতেছে। তো ক্যাপাসিটর করবে কি, এই যে এইটা দিয়ে ক্যাপাসিটর চার্জ হবে, এই যে ক্যাপাসিটর ধীরে ধীরে করবে কি, এই যে ভাবে 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 ক্যাপাসিটর এভাবে চার্জ হবে, চার্জ হলে ফুল চার্জে। বাট এই সিগন্যাল
সিগন্যাল কমা শুরু করলেও ক্যাপাসিটর অত দ্রুত ডিসচার্জ হবে না, ক্যাপাসিটর স্লোলি ডিসচার্জ হবে, এই যে এরকম। পরে আবার সিগন্যাল বাড়তেছে, ও ক্যাপাসিটর আরো বেশি চার্জ হবে। বাট সিগন্যাল কমে গেলেও ক্যাপাসিটর অত দ্রুত ডিসচার্জ হবে না, ক্যাপাসিটর স্লোলি ডিসচার্জ হবে, আবার চার্জ হবে, আবার স্লোলি ডিসচার্জ হবে, আবার চার্জ হবে, আবার স্লোলি ডিসচার্জ হবে, আবার চার্জ হবে, স্লোলি ডিসচার্জ হবে, আবার চার্জ হবে, স্লোলি ডিসচার্জ হবে, আবার চার্জ হবে, আবার স্লোলি চার্জ হবে, চার্জ হবে, আবার চার্জ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এভাবে সে তার ওই মানে একবার চার্জ হবে, চার্জ কমবে, চার্জ বাড়বে, কমবে, বাড়বে, কমবে, এরকম ভাবে। এই যে যে গ্রাফটা আমরা পিঙ্ক কালারের দেখালাম, এটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং এর অবস্থা। তাহলে আপনি যদি বলেন ভাই ক্যাপাসিটরের এই জায়গার ওয়েভটা দেখতে কিরকম হবে, ভি আউট দেখতে কিরকম হবে, ভি আউট দেখতে আসলে এই যে এই এরকম হবে, এই যে যেটা এই যে পিঙ্ক আচ্ছা, কালার যেটা দেখতে পারতেছেন না, ওই জি জি। পিঙ্ক কালারটা আপনি দেখতে পাচ্ছেন, ওই পিঙ্ক কালারটা হবে হচ্ছে আপনার এই ভি আউট, ক্যাপাসিটরের আউটপুট আর কি। হ্যাঁ, অ্যাকচুয়াল এক্সপ্রেশন দিলাম না ভাই, টাইম লাগবে, আপনি বুঝবেনও না, বা বুঝবেন ঝামেলাপূর্ণ। হ্যাঁ, আমি ওগুলো স্কিপ করতে যাচ্ছি, আপনারা বড় হন, বুঝবেন আস্তে, আহ, সব এখন বুঝে ফেললে হবে? তাহলে তো বড় হইলে তো কিছু পড়া লাগবে নাকি বলেন? সব বুঝে ফেললে তো ঝামেলা, বুঝতে পারছেন আশা করা যায়। তো এই যে যে গ্রাফটা, এটা হচ্ছে কি বলেন আপনার সেই আউটপুট ভোল্টেজের গ্রাফ, ঠিক আছে? তো এইটা আসলে হয় কি আরো ফাস্ট কাছ থেকে আর কি এরকম হয়, মানে ও যেটা হবে আসলে এরকম ভাবে, আহ, এটা তো আর আসলে পেছন দিকেও এরকম গ্রাফ ছিল আর কি, এই যে যে গ্রাফ ট্রাফ, এটা তো পেছন দিকে ছিল। তাহলে আসলে যেটা হয়, এইটা আসলে এই যে নিচটা একদম জিরো থেকে না উঠে এর আগেও যত ছিল, এর আগেও এরকম ডিসচার্জিং হয়েছে। হ্যাঁ, কারণ এই হলুদ গ্রাফ তো এর আগেও ছিল, টাইমের নেগেটিভ দিকেও ছিল, টাইমের পজিটিভ দিকেও ছিল। তাহলে আসলে এইরকম ভাবেই আসলে গ্রাফটা পাওয়া যাবে, বুঝতে পারছেন? এরকম ভাবে গ্রাফটা পাওয়া যাবে, মানে একদম জিরো থেকে হবে না। তাহলে আপনি যদি ভি আউটের দিকে তাকাই, তাহলে ভি আউট দেখতে কিরকম হবে দেখেন, আমি একটু দেখানোর ট্রাই করি। আহ এইটাই কপি করা যাক, আসেন। ভি আউট দেখতে যেরকম হবে, রাতুল বোঝা গেছে? জি ম্যাম। কি বুঝছেন বলেন? এখন ভি আউটেরটা পাবেন। ঠিক বলছেন আপনি। আসেন দেখেন, ফাইনালি আমরা যদি ক্যাপাসিটরের ইয়েটা দেখাই, তো ক্যাপাসিটর আসলে করবে কি, এই হলুদ গ্রাফকে তো ক্যাপাসিটর ফলো করবে না, বুঝতে পারছেন? আপনার এই হলুদ গ্রাফকে ক্যাপাসিটর ফলো করবে না, এই যে হলুদ গ্রাফকে সে ফলো করবে না, সে আসলে হলুদ গ্রাফের এই পিক গুলাকে ফলো করবে, বুঝতে পারছেন? হলুদ গ্রাফের পিক গুলাকে সে ফলো করবে, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি হলুদ গ্রাফের এই যে এই পিক গুলাকে সে ফলো করবে, ক্যাপাসিটর পিক গুলাকে ফলো করে, এই জন্য আপনি এটাকে বলতেছেন পিক ডিটেক্টর বলতেছেন, বা এনভেলপ ডিটেক্টর বলতেছেন, মনে পড়ে আপনার নাম? সে পিক গুলাকে ফলো করে 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 আপনার গ্রাফ বানাবে। তাহলে ক্যাপাসিটর গ্রাফ আসলে এরকম হবে যে আপনি ধরেন এরকম যাবে, এরকম কি পিকে যাবে, আবার একটু কমবে, আবার পিকে যাবে, আবার একটু কমবে, সে আবার পিকে যাবে, মানে ও সবসময় ওর পিক ধরে রাখার ট্রাই করবে, বুঝতে পারছেন কিনা? ওর পিকের, ও যেমনেই হোক না কেন, ও ওর পিকটাকেও ধরে রাখবে। আচ্ছা ভাইয়া, এই ওয়েভ গুলা কি কস ওয়েভও হইতে পারে, যেটা হ্যাঁ, এখন কস সাইন ওয়েভ, ওয়েভ সাইন ওয়েভ, রাখলাম? হ্যাঁ সব হইতে পারে, সব হইতে পারে। তো আপনার এইখানে আমি যদি ফাইনালি ভি আউটের গ্রাফ আঁকতে চাই, তাহলে ভি আউটের গ্রাফটা আসলে এরকম না ভাই, দেখেন আমি আপনাকে আঁকাই দেখাই। তো ভি আউট আসলে এতটুকু এরকম ভাবে তো হবেই না। তো এরকম ভাবে এগুলো হবে না, সে কি ফলো করবে বলেন? সে শুধু এই পিক গুলাকে সে ফলো করতে থাকবে আর কি, সে পিক গুলাকে ফলো করতে থাকবে, বুঝতে পারছেন? তো পিক গুলাকে যদি ফলো করতে থাকে, দেখেন একটু ভালো করে, এই যে পিক গুলাকে সে ফলো করতে থাকে, দেখেন তো এই পিক গুলাকে ফলো করতে থাকে। তো এই পিক গুলাকে আপনি যদি স্মুথ করে দেন, পিক গুলাকে যদি আরো স্মুথ করে দেন, তাহলে এটা দেখেন তো কার বরাবরই আছে, এই যে আপনি যেটা আঁকাচ্ছিলেন মনে পড়ে, ওই যে এনভেলপ যেটা আঁকাচ্ছিলেন, এই যে এনভেলপ, ওই এই এনভেলপের যে মতোই। যেটা আঁকাচ্ছেন এনভেলপের একদম মতোই না বলেন? জি। এনভেলপের মতোই কিনা হুম বলেন? হুম। এনভেলপের মতোই না? তাহলে ভাই আসলে ব্যাপারটা হচ্ছে, আমি অনেক মানে রাফ আঁকাইছি, তো এই জন্য আপনার বুঝতে একটু কষ্ট হচ্ছে যে আসলে এইটাই মনে হয় মেসেজ সিগন্যাল না, ট্রুলি আসলে এইটাই মেসেজ সিগন্যাল।
এটা আসলে এই যে এই এনভেলপটাই তো মেসেজ সিগন্যাল নাকি বলেন, ওইটাই যে আমরা উপরে উঠাইতাম মনে পড়ে, জি জি জি। উপরে উঠাতে নিচে নামাতাম। জি ভাই। তো এইটাই জি। হচ্ছে আপনার সেই কি বলেন এই সেই এইটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল সেই মেসেজ সিগন্যাল। বাট মেসেজ সিগন্যাল তো কি হয়েছে বলেন, এই যে কিছু দূর উপরে উঠছে না, ওই যে মনে পড়ে আমরা কিছুটা ওয়ান যোগ করতাম বা নর্মালাইজ করে এটাকে উপরে উঠাইতাম, মনে পড়ে মানে সম্পূর্ণটাকে কোন দিকে নিতাম বলেন, পজিটিভ দিকে নিতাম। পজিটিভ পজিটিভ দিকে। দিকে। তাহলে সেইটা যদি পাইতে চাই তাহলে এই জায়গায় কি ইউজ করতে হবে বলেন, এই জায়গায় আরেকটা আমাদের ব্লক ইউজ করা লাগবে। হ্যাঁ, সেই ব্লকের নাম আমরা দিচ্ছি লোপাস ফিল্টার। লোপাস ফিল্টার আসলে এই সেই এই যে এইখানে আরেকটা ব্লক আমার দিতে হবে, বুঝতে পারছেন? এবং এই ব্লকের নাম আমরা কি বলতেছি, লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার, রাইট। তাহলে ভাই এই যে সেই এটা ভি আউট তো আপনি বুঝতে পারছেন কি জিনিস, ঠিক আছে? তো জি। এই জায়গায় আমরা লো পাস ফিল্টার দেবো। ওই লো পাস ফিল্টার করবে কি, ডিসি ডিসি পার্টটাকে সে দূর করে। এই যে ডিসিটাকে সে এই এতখানি যে উপরে উঠছিল, লো পাস ফিল্টার করবে কি ডিসিটাকে দূর করে এর নিচে নামায় নিয়ে আসবে। তার মানে গ্রাফটা আসলে এরকম হবে ভাইয়া, গ্রাফটা এটা আসলে ভি আউট, ব্যাপারটা বুঝতে পারছেন? তো লো পাস ফিল্টার জি। পার হওয়ার পরে ওইটাকে গ্রাফটা করবে কি এই যে এরকম ভাবে নিয়ে আসবে। আপনি তো এইটাই চাচ্ছিলেন নাকি বলেন, এইটাই তো আপনার মেসেজ নেগেটিভেও যাইব। ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ ওইটা অতটুকু জি। পরিমাণ যদি নিচে নামাই নিয়ে আসে, অতটুকু উপর অতটুকু নিচে নামার সাথে তো নেগেটিভ দিকে যাবে, এবং এইটাই তো আপনার মেসেজ ছিল নাকি বলেন, অ্যাকচুয়াল মেসেজ। অ্যাকচুয়াল মেসেজ তো এই যে আপনার এটাই ছিল, এই যে এটাই জি। তো আপনার মেসেজ ছিল। তো এইভাবে হচ্ছে আপনার মেসেজ উদ্ধার করতে পারবেন, বুঝতে পারছেন? এবং এইটা ইউজ করতে কিন্তু আমার কোনো ধরনের কোনো কি লাগে নাই বলেন, কোনো ক্যারিয়ার ট্যারিয়ার লাগে নাই। তো ভাই বুঝতে পারছেন আপনার এই যে কমলা কালারের যে গ্রাফ যেটা দেখতে পারতেছেন, এই যে স্পেসিফিকলি কমলা কালারের যে গ্রাফ, সেটা হচ্ছে আপনার এই ভি আউট ওয়ান বলতে পারেন, অর্থাৎ এই জায়গার যে ভোল্টেজটা, ক্যাপাসিটর অ্যাক্রসের যে ভোল্টেজ বা ভিসি বলেন এটাকে সিম্পলি। আপনারা কাজ করেন, আপনাকে ভিসি বলেন তাহলে আরো বেটার হবে। এটাকে আপনি ভিসি বলেন, ক্যাপাসিটরের ভোল্টেজ। তো এটাকে ফাইনালি লোপাস ফিল্টার ইউজ করলে ওইটা তো ওই যে এই যে এতখানি এতখানি ওপরে ওপর থেকে শুরু হচ্ছে মানে ডিসি অবস্থায় আছে, তো ওইটাকে আপনি করতেছেন কি এতখানি ওপর থেকে শুরু হচ্ছে, তো সেটা আসলে লো পাস ফিল্টার ইউজ করে আপনি নামায় ফেলেন, তাহলে আপনি নামায় ফেললে অ্যাকচুয়াল মেসেজ আপনি খুঁজে পেলেন। তাহলে লো পাস ফিল্টারের পরে আপনি এইখানে গিয়ে আপনি অ্যাকচুয়াল আউটপুট পাবেন। এই যে এটা হচ্ছে সে আপনার আউটপুট মেসেজ, বুঝতে পারছেন? এই মেসেজটাকে আপনি উদ্ধার করতে পারবেন। ভাই বুঝতে পারছেন কিনা বলেন ব্যাপারটা? তার জি। মানে এই যে আমি যদি বলি যে আসলে পিক ডিটেক্টর আসলে কোনটা, পিক ডিটেক্টর আসলে এই যে আরসি সার্কিট ইউজ করলেন না আপনি, আপনি যে এখানে আসলে এই যে এই সার্কিটটা ইউজ করলেন, এই যে আরসি, এইটাই হচ্ছে আপনার পিক ডিটেক্টর। তার মানে এইটাই হচ্ছে সে পিক গুলাকে ফলো করে 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 সে ক্যাপাসিটরের আউটপুট ভোল্টেজ তৈরি করবে, পিক গুলাকে ফলো করে 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 করে। তো এই ডিটেকশন প্রসেস আমরা দেখাইলাম, এটা অবশ্যই নন কোহারেন্ট, এবং এইটা ডিটেকশন করতে আমার কিন্তু কোনো ক্যারিয়ারের এক্সট্রা ভাবে ক্যারিয়ার লাগে নাই। এবং মজার বিষয় হচ্ছে এই ধরনের ডিটেকশন খুব ভালো ডিটেকশন, অবশ্যই ভালো ডিটেকশন, বাট এই ক্ষেত্রে যদি আন্ডার মডুলেশন হয়, দেখেন আন্ডার মডুলেশন হলে মেসেজকে আপনি উদ্ধার করতে পারতেছেন, ইটস টোটালি ফাইন। আন্ডার মডুলেশন হলে আপনি মেসেজকে উদ্ধার করতে পারতেছেন, ক্রিটিক্যাল মডুলেশন হইলেও আপনি মেসেজকে উদ্ধার করতে পারবেন, বাট ওভার মডুলেশন হইলে আর আপনি কি করতে পারবেন না বলেন, মেসেজকে আর উদ্ধার করতে পারবেন না। তো দেখেন কেন ওভার মডুলেশন হলে আপনি মেসেজকে উদ্ধার করতে পারবেন না। তো সেটা একটু দেখানো ট্রাই করা যাক যে ওভার মডুলেশন হলে ঘটনা কি ঘটবে। আসেন, এটাই আমাদের শেষ আজকে। তো জিনিসগুলো আপনাদের মাথার উপর দিয়ে যদিও যাচ্ছে, বাট কি হচ্ছে আমি এটা জানি না। না ভাই, বুঝতে পারতেছি। ভাই পেজ ভাই বুঝতে ইনভার্সনের পারতেছি। জায়গাটাই ঝামেলা হয়ে যাবে। কোনটা ভাইয়া? মানে ওই যে ওভার মডুলেশন মানে পেজ ইনভার্সনের জায়গাটাই মনে হ্যাঁ, হয় ওই ঝামেলা হয়ে জায়গাটাতে যাবে। ঝামেলা হয়ে যাবে, দেখেন একটু বুঝতে পারবেন আপনারা। রাতুল বুঝতেছে এইটুকু আমি কনফার্ম। আচ্ছা, এই যে আমরা তো ওভার মডুলেশনের কেস ধরি, তাহলে ওভার মডুলেশনে কি হয় বলেন তো? ওভার মডুলেশনে সে এই পুরো গ্রাফটা পুরো মেসেজ কি তার কোন দিকে উঠাইতে পারেন না, আপনি পজিটিভ দিকে উঠে না, মেসেজটা কিছু পজিটিভ দিকে থাকে নেগেটিভ দিকেও থাকে। তাহলে আমরা আসেন না আঁকানো ট্রাই করি আগের মতোই। তাহলে এইবার যেটা হবে যে সেইটা আসলে উম, সে আসলে এবার কোন দিকে নামবে বলেন? সম্পূর্ণ নিচের দিকে। সম্পূর্ণ নিচের দিকে রাতুল? যদি লো পাস ফিল্টার ইউজ করে তখন কি খাইছো রাতে?
ওকে, তো এইটা হচ্ছে আপনার সেই ওভার মডুলেশনের সিনারিও, যে কিছু অংশ মেসেজ পজিটিভ দিকে থাকবে, কিছু অংশ মেসেজ নেগেটিভ দিকে থাকবে। তো নিচের দিকে তো সেম ঘটনা ঘটবে নাকি বলেন, নিচের দিকে আপনার সেম ঘটনা ঘটবে। তো এইখানে যাওয়ার পরে মেসেজটা নেগেটিভ, আপনি রিফ্লেকশন তো করলে দুইটাই এরকম ভাবেই হবে, ঠিক আছে। সেম ঘটনা ঘটবে আর কি, ঠিক আছে এই জায়গায়। তো লেটস র দা ইনার ওয়েব। তো ভেতরে ঘটনা কি ঘটে বলেন? ভেতরে ঘটনা ধরেন এই যে 0 থেকে শুরু হয়েছে, তো এভাবে আসলে এরকম ভাবে বাড়তে থাকে, ভেতরটা এরকম ভাবেই তো চেঞ্জ হবে, অন্যভাবে তো চেঞ্জ হওয়ার সুযোগ নেই, এরকম ভাবে সেটা চেঞ্জ হবে। তো এরকম ভাবে গিয়ে ধরেন সে আসলে, হ্যাঁ এরকম ভাবে গিয়ে ধরেন সে 0 হচ্ছিল, বুঝতে পারছেন? কারণ একটু পরে তো এইদিকে যাওয়ার কথা ছিল নাকি বলেন, বাট ওইদিকে না গিয়ে এইখানে আসলে উল্টে যাবে। তো যেদিকে যাওয়ার কথা সেদিকে নাকি উল্টা দিক যাবে, তো যাওয়ার কথা ছিল এই দিকে। মানে ব্যাপারটা বুঝেন যে আমার ধরেন এইখানে আসলো, এইখানে এসে এই দিকে যাওয়ার কথা, বাট ওই নিচের দিকে না গিয়ে করবে কি, আবার সে উপরের দিকেই যাবে, উপরে নিয়ে যাবো। মানে উল্টা দিকে যাবে। ধরেন আবার এখানে আসলো, এখানে আসলো, লেটস সে আপনি ধরেন এইখানে আসলেন, তো এইবার যাবে কোন দিকে বলেন? নিচের দিকে যাওয়ার কথা, তো নিচের দিকে না গিয়ে আবার সে কোন দিকে যাবে বলেন? এই যে উপরের দিকে যাবে। তা আসলে দুই জায়গায় ফেজ ইনভার্সন হবে, একবার এইখানে ফেজ ইনভার্সন হবে, আর একবার এই দুই পয়েন্টে ফেজ ইনভার্সন হবে। কারণ ওই এই পয়েন্টের পরে দেখেন পজিটিভ ভ্যালু নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার এইখানে পরে নেগেটিভ আবার কি হয়ে যাচ্ছে বলেন, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই দুই পয়েন্টে হচ্ছে ফেজ ইনভার্সন হবে, এবং এর মাঝখানে বাদ বাকি গুলো তো সেমই থাকবে, বুঝতে পারছেন? তো আমি যেটা বোঝানোর ট্রাই করছি, ধরেন এইটা, এইটা কোথায় আছে বলেন, ডায়োডের আগে না পরে এই সিগন্যালটা? ডায়োডের পরে। ডায়োডের এটা, আগে। এটা ডায়োডের পরে আছে, ডায়োডের রাইট? আগে। আগে ভাই। রাইট রাতুল সাহেব, এটা না, ডায়োডের আগে পরে আছে আছে। ভাই। হুম। রাতুল তেলে পরে আছে তাই তো নাকি? এটা হচ্ছে ওভার মডুলেটেড ওয়ে এম। তাহলে এইটা আসলে এম তো নাকি বলেন? তাহলে এম তো এইখানেই থাকবে, আপনি তো এটা রিসিভ করছেন, এই যে কেবলমাত্র আপনি রিসিভ করছেন, এই জায়গায় রিসিভ করছেন। তো ডায়োডে যাওয়ার পর তো শুধু কোন অংশ থাকবে বলেন? পজিটিভ অংশ পজিটিভ। থাকবে। তাহলে পজিটিভ অংশ। এবার আসেন পজিটিভ অংশ আঁকাই দেখেন। তাহলে ডায়োড হলে কি হবে, পজিটিভ অংশ কি হবে, এরকম হয়ে যাবে না বলেন? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আপনি যখন এই নেগেটিভ অংশ মুছতেছেন দেখেন তো, আপনি এই মেসেজেরও, এই মেসেজের নেগেটিভ অংশ কি করতে ফেলতেছেন বলেন, মুছে ফেলতেছেন আপনি। মুছে ফেলতেছে। হ্যাঁ। জি ভাই। আপনার অ্যাকচুয়াল মেসেজটা কোনটুকু ছিল বলেন তো একটু? অ্যাকচুয়াল মেসেজ ছিল কোনটা দেখেন? অ্যাকচুয়াল মেসেজ ছিল এই যে এইটা, এইটা হচ্ছে আপনার মেসেজ, এই যে মেসেজ মেসেজ মেসেজ, এই যে এই রেড কালারটা আপনার মেসেজ ছিল। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? জি ভাই। রেড কালার একটা আপনার মেসেজ ছিল, রেড কালারটা। কিন্তু আপনি যখন এটাকে ডায়োডের ভেতর দিয়ে পাস করাবেন, তো ডায়োড তো আসলে নেগেটিভ দিকে যা পাবে সবই কি করে দিবে বলেন, ক্যান্সেল করে দিবে। মুছে দেবে। তাহলে এই যে সেই ডায়োডের সব নেগেটিভ অংশ কেটে দেবে। তো সব, ওমা, দাঁড়ান 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 দাঁড়ান, তাহলে যদি সব নেগেটিভ অংশ কেটে যায় তার মানে ঘটনা কি ঘটবে বলেন? নেগেটিভ অংশ কেটে যাওয়া মানে কি বলেন, এই যে লাল অংশ যেটা এই যে এইখানকার, এই যে এই জায়গার এই লাল অংশ দেখেন তো কেটে গেছে না, দেখেন তো একটু ভালো করে খেয়াল করেন তো। জি। এই যে এইটা জি ভাই। মেসেজ জি ছিল ভাই। না, মেসেজ ছিল তো এই যে এইটা, তো মেসেজ তো নিচের দিকেও গেছিল, বাট নিচের দিকে না গিয়ে কি গেছে বলেন, মেসেজ কেটে গেছে না এই জায়গায়। জি। জি। জি ভাই। কিন্তু আন্ডার মডুলেশনের ক্ষেত্রে কি তাই হবে দেখেন তো? আন্ডার না, মডুলেশনের ক্ষেত্রে হবে, আন্ডার মডুলেশন তো এই যে সম্পূর্ণটাই কোন দিকে আছে বলেন, মেসেজটা পজিটিভ। পজিটিভ পজিটিভ আছে। দিকে পজিটিভ আছে, দিকে। তাই কিনা বলেন? মেসেজটা পজিটিভ দিকে আছে, জি। এবং এই মেসেজটা এখনো সেই কোন দিকে আছে বলেন, পজিটিভ দিকে আছে। পজিটিভ বাট দিকে। কোনোটা তো কাটতে পারে নাই, বাট এই ওভার মডুলেশন হলে কি হবে বলেন, মেসেজ নেগেটিভ দিকে চলে যাবে, এই মেসেজ নেগেটিভ দিকে কাটা পড়ে গেছে। তার মানে আসলে এইবার, এইবার যে ক্যাপাসিটর চার্জিং এবং ডিসচার্জিং হবে, তাহলে কেমনে চার্জিং ডিসচার্জিং হবে বলেন তো? সে আসলে কি ফলো করবে, পিক গুলাকে ফলো করবে না? তাহলে পিক জি। গুলাকে ফলো জি। করলে ধরেন এই যে সেই পিকে গেল, আবার এখান থেকে পিকে গেল, আবার এখান থেকে পিকে গেল, এখানে আসলো পিকে, পিক গুলাকে ফলো করবে সে, কারণ পিক গুলাকে। তো এইবার সে 0 হলো, ভালো করে খেয়াল করেন, এই যে মেসেজ 0 হইলো, 0 হওয়ার পরে আবার পিকে গেল, 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 এই যে আবার পিকে গেল, আবার পিকে গেল, আবার পিকে গেল। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এই ইয়েলো কালারটা আপনার কি এখন বলেন, ক্যাপাসিটরের ভোল্টেজ। এই যে ইয়েলো কালারটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ। ব্যাপারটা বুঝতে পারছেন? জি। জি তার ভাই, মানে বুঝতে পারছি। আপনি যদি এরকম করেন দেখেন, আমি যদি, তার মানে এইসব হলুদ গুলা মুছে দেন,
হলুদ কালার গুলো মুছে দেন আপনি। তাহলে এটাই হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ বা ক্যাপাসিটরের নিজের ভোল্টেজ। তা আপনি আমাকে বলেন তো এখানে এইটা হচ্ছে লো পাস ফিল্টারে ঢুকতেছে, তাই কিনা বলেন? জি। বলেন এই যে এই পিঙ্ক কালারের যেটা, এই যে এটা, এই হুম যে হুম। কম, এই যে এটা আছে, এই যে পিঙ্ক কালারের যেটা আছে, এটা এই পিঙ্ক ক্যাপাসিটরের লো কালারেরটা পাস তো কার ফিল্টার। বলেন? ক্যাপাসিটরের না? তাহলে এ তো হুম কিছুটা হুম অংশ জিরো থেকে না শুরু হয়ে কিছুটা অংশ ওপর থেকে শুরু হয়েছে। তাহলে লো পাস ফিল্টার যখন ঢুকবে তখন তো ও কি করবে, অতটুকু অংশ কি করবে, নামায় ফেলবে না নিচে? তো নামায় ফেললে ওয়েবটা, জি। ও মা, দাঁড়ান 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 দাঁড়ান, হ্যাঁ, তো ও মা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওকে। তা ও লোপাস ফিল্টার যখন পাস করবে, লোপাস ফিল্টার ভেতর দিয়ে যখন যাবে, আরে কি হলো, সমস্যা কি আর? তো লোপাস ফিল্টারের ভেতর দিয়ে যখন যাবে তখন আসলে এরকম হবে না যে এই যে যে পিঙ্ক কালারেরটা, এটা কি হবে বলেন? ও মা, এটাকে আবার ভেঙে চুরে চলে আসতেছে, দাঁড়ান একটা সিস্টেম করা যাক, আসেন। হুম, ওর, আসেন। তাহলে লোপাস ফিল্টারের ভেতর দিয়ে গেলে এইটা করবে কি, এইটা তো এই যে আপনার পজিটিভ দিকেই ছিল আর কি, বুঝতে পারছেন? তো ওইটাকে আবার নিচে নামবে না। তো এটা আসলে করবে কি, জিরো, এই লেভেলটাকে নিচে হুম। নামাই নিয়ে আসবে। তাহলে বলেন আপনি আপনি কি অ্যাকচুয়াল মেসেজকে উদ্ধার করতে পারছেন নাকি পারেন নাই বলেন? এখানে হয়নি। কিছুটা মিসিং আছে। না পারেন ভাই, নাই, পারেনি। পারেন নাই কিন্তু, হ্যাঁ হ্যাঁ, আসলে কিন্তু পারেন না আপনি। কারণ আপনার মেসেজ ছিল কোনটা বলেন? এই যে রেড কালার যদি এরকম হইতো, এইখানে গিয়ে আপনি যদি যদি এরকম হইতো, তাইলে আপনি কি বলতে পারতেন বলেন যে এইখানের মেসেজটা উদ্ধার হইছে। সম্পূর্ণ কিন্তু পাইছি। এই যে যেখানে ফেজ ইনভার্সন হইছে, সেখানে মেসেজটা এদিকে থেকে এদিকে হয়ে যাচ্ছে। সুতরাং আপনি মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে ওভার মডুলেশন হইলে এনভেলপ ডিটেক্টর দিয়ে আপনি তা কি করতে পারবেন না, মেসেজকে পুনরুদ্ধার করতে পারবেন না। এইটুক জায়গার উদ্ধার করতে পারলেও যেই জায়গাটাতে কি হয়েছে বলেন, ফেজ ইনভার্সন হচ্ছিল, ওই জায়গাতে আর কি উদ্ধার করতে পারবেন না, মেসেজকে আপনি উদ্ধার করতে পারবেন না। পারবেন। ভাইয়া ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। জি ভাই, ক্লিয়ার। অল্প অল্প ক্লিয়ার, হ্যাঁ, অনেক কিছু ক্লিয়ার না, অনেক প্রশ্নের আনসার আমি দেই নাই, মোটামুটি উপর দিয়ে চলে গেছি, হ্যাঁ, তাতে করে মোটামুটি বুঝতে পারেন। ভাই এই ছিল আমাদের ডিটেকশন প্রসেস। তার মানে আমি যদি একটু সাম আপ করি যে আমরা আসলে মানে কি কি শিখলাম এবং কোন কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে, দেখেন। ওকে, তাহলে আমি ডিটেক্টর দেখলাম, কোহারেন্ট ডিটেক্টর দেখতেছিলাম। তাহলে বলেন কোহারেন্ট ডিটেক্টরের বেলায় প্রবলেম কি দাঁড়াচ্ছিল, যে সেম ক্যারিয়ার রিসিভার এন্ডেও লাগতেছিল ট্রান্সমিটারের অনুরূপ। ক্লিয়ার? তো এইটা জি। হচ্ছে একটা, মাহফুজ সাহেব আপনি আপনার ইয়াটা অফ করেন। হ্যাঁ, ওকে। তো কোহারেন্ট ডিটেক্টরের বেলায় প্রবলেম হচ্ছিল যে ট্রান্সমিটারে যে ক্যারিয়ার ছিল, রিসিভারও সেম ক্যারিয়ার লাগছে, এটা একটা প্রবলেম। এবং কোহারেন্টের বেলায়, দাঁড়ান, হ্যাং করে কিছুক্ষণ চলার পরে। ওকে, তাহলে আপনি এই জায়গাটাতে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসি আমরা। কি হইলো, এটাকে আমরা নিচে নামাই, আমরা সামারি করি, আসেন। 2 নাম্বার। ওকে, তো কোহেরেন্ট ডিটেক্টরের বেলায় আমাদের সিটি হচ্ছে সেম সিটি লাগে, এটা একটা প্রবলেম, এই জন্য কোহেরেন্ট ডিটেক্টর ভালো না, কারণ সেম ক্যারিয়ার তো আমরা নাও নাও পাইতে পারি। ওকে, বাট কোহেরেন্ট ডিটেক্টরের বেলায় মিউ এর মান যেরকমই হোক না কেন, মিউ এর মান একের চেয়ে বেশি হোক, একের চেয়ে কম হোক, মেসেজকে কি রিকভার করা যাবে কি যাবে না বলেন? কোনো ঝামেলা ছিল কোয়ারেন্ট ডিরেক্টর আমরা যখন পড়ছিলাম, তখন কি এরকম ওভার মডুলেশন আন্ডার মডুলেশন এরকম কোনো কেস আমাদের আসছিল? না ভাই। কোনো, এই যে কোয়ারেন্ট পড়ছিলাম, কোনো আন্ডার ওভার মডুলেশন আন্ডার কোনো কেস আসে নাই। তার মানে কোহারেন্ট ডিরেক্টর দিয়ে মিউ এর মান যেই রকমই হোক না কেন, আমরা কি করতে পারবো বলো, মেসেজকে উদ্ধার করতে উদ্ধার পারবো। করবো। রিকভার করতে পারবো। করতে পারবেন। মেসেজ রিকভার পসিবল, মেসেজ
ক্যান বি রিকভার্ড, মেসেজকে কি করা যাবে বলেন, রিকভার করা যাবে। স্কোয়ার ল মডুলেটরের বেলায় একই কথাবার্তা, মিউ এর মান যেরকমই হোক না কেন মেসেজকে আমি কি করতে পারবো বলেন, উদ্ধার করতে পারবো, মেসেজকে উদ্ধার করতে পারবো। বাট প্রবলেম হবে কি বলেন, এনভেলপ বা পিক ডিটেক্টরের প্রবলেম হবে। এই ডিটেক্টরের বেলায় আপনি এই ডিটেক্টর দিয়ে তখনই আপনি মেসেজকে উদ্ধার করতে পারবেন যখন কিনা মিউ এর মান অবশ্যই অবশ্যই একের চেয়ে ছোট বা সমান হতে হবে। একের চেয়ে বড় হলে সে আর কি করতে পারবে না, মেসেজকে উদ্ধার করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? এই হচ্ছে আপনার পুরো সামারি জি ডিটেক্টরের। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনারা প্রিভিয়াস ক্লাস অনেকেই করেন নাই, এজন্য তালগোল পাকায় যাচ্ছে আপনাদের। প্রিভিয়াস কোনো গ্যাপ গ্যাপ ফেলা যাবে না ভাই ক্লাসে। আমি ভাই রেকর্ডটা দিতে ক্লাসটা একটু ভুলে গেছি। আগের ক্লাসটা আপডেট করবেন কোন সময়? হ্যাঁ আমি এখন ক্যালকুলাসটা দিয়ে দিচ্ছি ভাই, আমি এখন দিয়ে দিচ্ছি ওইটা দুইটাই। করলে একদম এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। ঠিক আছে ভাই, তাহলে আমাদের এএম এর ডিএসবিএফসির আমরা ডিরেক্টর দেখলাম যে এনভেলপ ডিরেক্টর এটাই প্রবলেম। ডিরেক্টরে হচ্ছে আপনার মিউ এর মান একের থেকে অবশ্যই ছোট হইতে হবে, এবং আমরা এই জন্য বলতেছিলাম যে মিউ এর মান নর্মালি প্র্যাকটিক্যালের বেলায় মিউ এর মান নর্মালি একের চেয়ে বড় রাখা হয়, মানে মেসেজকে পুরোপুরি পজিটিভ দিকে উঠায় নেওয়া হয়, যাতে করে এই ধরনের প্রবলেম প্রবলেম আমাদের ফেস না করা লাগে। তাহলে ভাই ভাই আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক কি স্কোয়ার লো এই ডিমডুলেশন হ্যাঁ এটা? এইটা হচ্ছে সব থেকে সুবিধাজনক, কারণ এটা এটা একটা প্রবলেম দেখতেছিলাম কি বলেন, সেম সিটি লাগতেছিল। দুই পাশের সমান সিটি। হ্যাঁ, এইটা এইটা সিটি লাগতেছিল না, বাট এইটা এবারে যে মিউ এর প্রবলেম। তো এই দুইটা প্রবলেমই সলভ রিকভার করা যাবে কার মাধ্যমে বলেন, স্কোয়ার ল, এই ডিমডুলেটর দিয়ে আপনি এই দুইটা প্রবলেমই রিকভার করতে পারবেন। ভাই ব্যাপারটা বুঝতে আচ্ছা, পারছেন কিনা? কোহেরেন্টের বিষয়টা কি? রাতুল কি ঘুমাচ্ছিল এতক্ষণ ধরে? না, ঘুমাই নাই, তবে কোহেরেন্ট কোয়ারেন্টে দিয়ে বললাম তো না, বারবার মেসেজকে বলতেছি। রিকভার করা যায় সম্পূর্ণ। হ্যাঁ, রিকভার করা যায়, কিন্তু আপনাদের এই ক্যারিয়ার লাগবে কি বলেন, ক্যারিয়ার কি সেম। আলাদা ক্যারিয়ার হলে হবে নাকি সেম ক্যারিয়ার লাগবে? সেম ক্যারিয়ার, মডুলেটর সেম ক্যারিয়ার ডিমডুলেটর। লাগবে। তো আপনি তো সেম ক্যারিয়ার পাইতেও পারেন নাও পারেন, ঠিক কিনা বলেন? তো এইটা হচ্ছে এর প্রবলেম, এইটা হচ্ছে এর প্রবলেম। আর এর প্রবলেম হচ্ছে এই যে এইটা। বাট এই দুইটা প্রবলেমই কার ভেতর নাই বলেন, স্কোয়ার ল ডিমডুলেটরের ভিতর এই প্রবলেম নাই। তাই ব্যাপারটা বুঝতে পারছেন? জি। ঠিক আছে ভাই, আমি দুইটা ক্লাসে আপলোড করে দিচ্ছি, আপনারা দেখে শেষ করে ফেলবেন। আগামী ক্লাসে ম্যাথ ম্যাথ করাই আমরা, ম্যাথ খুব বেশি প্যারা নাই, ম্যাথ করাই আমরা হচ্ছে এফএম এ চলে যাবো। ও না সরি, ডিএসবি, মানে বাকিগুলোতে চলে যাবো আর কি, এসসি এসসি এসএসসি চলে যাবো। ঠিক আছে।